লাইভে চলে আসতে প্রশ্ন সমাধান শুরু করব। আর কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাবো, কে কোথা থেকে বলছি। তারপরে আমরা সরাসরি প্রশ্ন বিশ্লেষণ করব এবং আজকে আমরা দেখব যে একটা প্রশ্নের মাধ্যমে কিভাবে আরো অন্যান্য যে টপিকের বেসিক যেগুলো আছে সেগুলো আলোচনা করা যায় সেগুলো আলোচনা করব। যে প্রথমে আমরা আলোচনা শুরু করব যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। তো সহকারী প্রাথমিক শিক্ষক যখন আমরা নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো দেখি, তখন দেখি যে এখানে ম্যাথের বেশ কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং আহ, পরিবর্তিত যে প্যাটার্নে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং বিগত বছরের প্রশ্নগুলো আজকে সমাধান করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্রায়ই দেখি যে আহ, ইতোমধ্যে আমরা পত্রপত্রিকার মারফতে জানতে পেরেছি যে বেশ কিছু সার্কুলার, মানে বিশাল একটি সার্কুলার আসতেছে। তো এখন সুযোগ, তো আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে পিছিয়ে পড়তে হবে। এবং ইতোমধ্যে আমাদের ব্যাচে বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তারাও আমাদের সাথে আছে। তো আমরা প্রথমে একটু কমেন্টস গুলা নিব যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। তারপরে আমরা আমাদের প্রশ্নগুলা সরাসরি আমরা আলোচনায় চলে যাব আজকে। জাস্ট কিছুক্ষণের মধ্যে আলোচনায় চলে যাব। আর প্রাথমিক সহকারী শিক্ষক একটি অসাধারণ চাকরি, কারণ এর মাধ্যমে আপনি আহ, আহ, পদোন্নতি অনেক ভালো এবং এর মাধ্যমে আপনার গ্রামীণ গ্রামীণ পর্যায়ে কাজ করার সুযোগ আছে। এবং এছাড়াও এর মাধ্যমে আপনি কোনো লিখিত পরীক্ষা দেওয়া ছাড়া সরাসরি এমসিকিউ পরীক্ষা দেওয়ার মাধ্যমে একটি চাকরি নিশ্চিত করতে পারেন। অনেকের থাকে যে লিখিত পরীক্ষায় ঘাটতি থাকে, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে আপনি এই চাকরিটা এনশিওর করতে পারবেন। তো আমরা প্রথমেই যে চলে যাচ্ছি এখন বিগত বছরের প্রশ্নগুলোতে। তো বিগত বছরের প্রশ্নগুলোর ক্ষেত্রে যে আমি প্রথমে আজকে আলোচনা করব যে তৃতীয় ধাপের যে প্রশ্নগুলো আছে, যেখানে যে বিগত বছরের যে 24 সালের তৃতীয় ধাপের প্রশ্ন, দ্বিতীয় ধাপের প্রশ্ন, প্রথম ধাপের প্রশ্ন, এই জিনিসটাতে আমরা ফোকাস করলাম। এবং এই পার্টটা আমাদের কাছে 22 সালের প্রশ্ন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবং এই তিনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্যাটার্ন অনুযায়ী আমি দেখবো যে কোন টপিকটার গুরুত্ব বেশি। তো আমাদের হচ্ছে আমরা গণিতে খারাপ করার একটা কারণ হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন যথাযথভাবে অ্যানালাইসিস না করে আমরা প্রস্তুতি শুরু করি। এই জন্য আমাদেরকে অনেক পিছিয়ে পড়তে হয়। তো আজকে আমরা দেখব যে কোন টপিকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখব যে সংখ্যার ধারণা, মূলদ অমূলদ সংখ্যা, যে ভাজক, তারপরে হচ্ছে ভাজ্য, ভাজক, বর্গমূল, এই সংক্রান্ত বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা। এবং পাটিগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেই পার্টটা। তো এখানে যে প্রায় 20টি প্রশ্নের মধ্যে দেখা গেছে যে এখান থেকে আপনার 5টি প্রশ্ন, এখান থেকে হচ্ছে দ্বিতীয় ধাপে 2টি প্রশ্ন এবং প্রথম ধাপে 5টি প্রশ্ন। এছাড়াও 2022 সালে এখান থেকে 7টি প্রশ্ন এসেছে। তো সর্বমোট 19টি প্রশ্ন এখান থেকে আমরা পাই আর কি। তারপরে আমরা যদি দেখি ভগ্নাংশ, এই টাইপের ভগ্নাংশের ছোট বড় করা বা ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, এই বিষয়গুলো আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখান থেকেও আমরা 2 ধাপে 2টি প্রশ্ন এসেছে এবং 22 সালেও একটি প্রশ্ন এসেছে। 22 সালে যদি আরো 2টি প্রশ্ন আছে, আমরা একটা প্রশ্ন সিলেকশন করেছি। আচ্ছা, গড় থেকেও আমরা দেখি যে প্রায় প্রশ্ন আসতেছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে লসাগু গসাগু, এবং এটা কিন্তু বীজগণিতেও মাঝে মাঝে লসাগুতে চলে আসে। তো সেই ক্ষেত্রে দেখবো এখানে প্রায় 5টি প্রশ্ন, অর্থাৎ মেগা 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 প্রশ্ন এসেছে এখান থেকে। এখান থেকে একটি প্রশ্ন এসেছে এবং এখানে 2টি প্রশ্ন, সর্বমোট 8টি প্রশ্ন এসেছে এখান থেকে। তারপরে আমরা যদি দেখি যে অনুপাত সমানুপাত সংক্রান্ত বিষয় থেকে যে দ্বিতীয় ধাপে একটি প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে শতকরা লাভ ক্ষতি, আরেকটা বিষয় হচ্ছে যে এই শতকরা লাভ ক্ষতি, মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এই তিনটা মূলত একই টপিক। ঠিক আছে, তো একটা পড়লে আরেকটা পড়া হয়ে যাবে। তারপর আমরা দেখি যে শতকরা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে 5টি প্রশ্ন এসেছে। লাভ ক্ষতি থেকে তুলনামূলক কম প্রশ্ন আসতে দেখা গেছে এবং এর চেয়েও বেশি আপনার হচ্ছে যে মুনাফা থেকে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে এবং মুনাফা সাধারণত মিস হয় না। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে সময়, দূরত্ব, গতিবেগ, এটা মূলত আপনার হচ্ছে যে আহ, যখন ব্যাংকের প্রশ্নগুলো দেখি এখান থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা গেছে একটি একটি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঐকিক নিয়ম সরাসরি এখন আর আসছে না, তবে এখান থেকে আমার যে কাজের অঙ্কগুলো আছে এটা অন্যান্য চাকরি পরীক্ষায় বা হচ্ছে 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষার যে লিখিত আছে, এই লিখিত পরীক্ষাগুলোতে আপনার কাজের প্রশ্ন হিসাবে এসে থাকে। ঠিক আছে। আচ্ছা, তো
আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। তো এই পার্টে আমরা আলোচনা করব বীজগণিত নিয়ে। তো বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিতের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, বীজগণিত বলতে এখান থেকে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আপনার বীজগণিত মানেই হচ্ছে আপনার মান নির্ণয়। ঠিক আছে, বীজগণিত মানে হচ্ছে আমার মান নির্ণয়, পূর্ণ সংখ্যা, তারপরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, লসাগু গসাগু, অসমতা, সম্ভাব্যতা, সরল সমীকরণ। তো এখান থেকে সম্ভাব্যতা থেকে একটা প্রশ্ন এসেছে, তারপর হচ্ছে অসমতা থেকেও প্রশ্ন এসেছে, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মান নির্ণয়। এটা আপনার যে কোনো পরীক্ষাতে, আপনার 11 থেকে 20 গ্রেডের যে লিখিত পরীক্ষাগুলো আছে, নন ক্যাডার পরীক্ষাগুলোতে আসে, বিসিএস পরীক্ষায় আসে, এবং এমনকি ব্যাংকেও চলে আসে। তো এটা আমাদের কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি, এই বিষয়গুলা থেকে প্রশ্ন কম আসতে দেখা যায়, তবে আমরা অবশ্যই এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা নিতে হবে। ঠিক আছে, এটা মিস করার কোনো সুযোগ নেই। এবং সরল সমীকরণ, তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো থেকেও একটা দুইটা প্রশ্ন, এবং এই সমীকরণ সলভ করা আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের পাটিগণিতেও কাজে লাগবে। তারপর হচ্ছে সেট থেকে, সেটের আমরা ধারণা নিয়ে রাখবো, এবং সূচক লগ থেকে প্রশ্ন আসতে দেখা যায় বেশি, এবং সূচক লগ, এই সূচকের ক্যালকুলেশন, স্মার্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে সূচকের হেল্প লাগবে আমার। ধারা, এই ধারা জিনিসটা হচ্ছে আমার মেন্টাল এবিলিটির ক্ষেত্রেও কাজে লাগছে, তো ধারাটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টি প্রশ্ন এসেছে, এখানেও 2টি প্রশ্ন এসেছে, 22 সালেও 2টি প্রশ্ন, মোট 6টি প্রশ্ন এসেছে। তো আমরা দেখতে পাই যে আমরা যদি এটা অ্যানালাইসিস করি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, এবং মান নির্ণয় মিস হবে না। তারপরে হচ্ছে অসমতা সম্ভাব্যতা দ্বিতীয় গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এই যে সূচক লগ, এবং হচ্ছে যে আমার ধারা সংক্রান্ত যে প্রশ্ন হচ্ছে। মূলত এই 4টা টপিক পড়লে আমার বীজগণিত ক্লিয়ার হয়ে যাবে, তবে আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মান নির্ণয় এবং ধারা, আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা মিস করার কোনো সুযোগ নেই। ওকে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমার জ্যামিতি সংক্রান্ত। জ্যামিতি থেকে আমরা দেখা যায় যে জ্যামিতির হঠাৎ করে যে কোনো একটা টপিক থেকে ছোট একটা প্রশ্ন আসতে পারে। এই জন্য আমাদের যে প্রত্যেকটা পার্ট আছে, রেখা, কোণ, ত্রিভুজ, তারপরে হচ্ছে যে পিথাগোরাস, চতুর্ভুজ, ত্রিকোণমিতি, এবং হচ্ছে যে পরিমিতি, বৃত্ত, এগুলো সম্পর্কে আমার মোটামুটি বেসিক একটা কনসেপশন লাগবে। মোটামুটি আমার সবগুলো পার্ট জানতে হবে, তবে আমি সবচেয়ে বেশি ফোকাস করব কোথায়? ত্রিভুজে আমার বেশি ফোকাস করতে হবে, চতুর্ভুজে আমার ফোকাস করতে হবে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার পরিমিতি, যেটা হচ্ছে আমার এখান থেকে কোনো প্রশ্ন মিস হবে না। এছাড়াও আমাদেরকে বৃত্ত সম্পর্কেও ধারণা লাগবে। এই হচ্ছে আমার মোটা দাগে এই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে বেশি। তো ত্রিভুজ, চতুর্ভুজ, ঘনজ্যামিতি, বৃত্ত, এগুলা ফোকাস করতে হবে বেশি, এবং সবচেয়ে বেশি ফোকাস করতে হবে যেমন এটার সাথে একটা পাটিগণিতের একটা মানে ফ্লেভার আছে। তো এই জন্য আমরা যে পরিমিতি বা বহুভুজ, এই জিনিসগুলো, বহুভুজের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিমিতি যে পার্টটা আছে, এটা আমাদেরকে ফোকাস করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কমেন্টস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু কমেন্টস, কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমরা কমেন্টস করব। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এখানে পাটিগণিত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাটিগণিতের পরে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বীজগণিত, তারপরে জ্যামিতি। তবে পাটিগণিত থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে, এবং এখন যে বুয়েট প্রশ্ন করলেও আমাদের দেখা যায় যে পাটিগণিত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে। তো আজ শেখো কাল শেখাও, শুরু হোক সহকারী শিক্ষক হওয়ার পথ চলা, তো এই মোটোটা নিয়ে আমরা এগিয়ে যাব। তখন আমরা যখন জার্নিতে থাকবো তখন অবশ্যই ক্লান্ত হব না। ঠিক আছে। তো এখন চলে আসছি, আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাই। যেমন এইখানে আমরা দেখবো যে একটা প্রশ্ন এখানে দিয়েছে, তো এই প্রশ্ন যখন এটা বিগত পরীক্ষায় এসেছে, তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে যে পরপর 3টা সংখ্যার গুণফল আছে, যে এইখানে এই একটা প্রশ্ন আমি 2টা 3টা ওয়েতে সলভ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা দেখব যে স্মার্ট অ্যাপ্রোচ বা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ যেটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে। তাহলে পরপর 3টি সংখ্যার গুণফল দেওয়া আছে 120। ঠিক আছে, পরপর 3টা সংখ্যা হইতে পারে এরকম, যে মনে করেন আপনার 2 3 4, এরকম 3টা সংখ্যার গুণফল কত? 120 যদি হয়, তাহলে ওই সংখ্যাটার যোগফল কত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন আমরা দেখি যে নর্মালি 120 কে যদি আমি ভাঙি, তাহলে আমরা যে জিনিসগুলো পাবো সেটা দিয়ে আমি একটু ট্রাই করে দেখবো হয় কিনা। 2 দিয়া হচ্ছে 60,
2 দিয়ে হচ্ছে 30, 2 দিয়ে হচ্ছে আমার 15, 2 দিয়ে হচ্ছে 3 দিয়ে হচ্ছে 5, 3 5 15। তাহলে এটা ভাঙলে কি হচ্ছে আমার 2 2 2 3 5 ভাঙি, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 5 আর হচ্ছে 6, 4 5 6, তিনটাকে যদি আমি গুণ করি তাহলে আমার কত হচ্ছে 120। তাহলে এটা কিন্তু যে পরপর তিনটি সংখ্যা মানে হচ্ছে ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে যাবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন এটা আমরা দেখবো হচ্ছে এটার এক্সাম অ্যাপ্রোচটা কি হবে। এটার এক্সাম অ্যাপ্রোচটা কি হবে, আমরা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ এইভাবে আমরা পরীক্ষায় করব না। আমরা পরীক্ষায় কিভাবে করব, আমরা জাস্ট সংখ্যাগুলো নিব যে 1 2 3 4 5 6 7 এইভাবে করে আমাদের ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা রয়েছে। এইখান থেকে আমি চুজ করব যে কোন তিনটাকে গুণ করলে, যেমন 1 2 3 গুণ করার প্রশ্ন আসে না, যে তিনটা গুণ করলে 120 হবে না। তারপর হচ্ছে 2 3 4 গুণ করলে 120 হবে না। তারপর আমরা একটু দেখি 2 3 4, আমরা যদি 3 4 5 কে গুণ করি, 3 4 12, 5 12 60, এটা হচ্ছে না। তাহলে আমি পরের তিনটা নেই, যে 4 5 6, এটা যদি গুণ করি 4 5 20, আর 20 গুণন 6 কত হচ্ছে 120, তাহলে এটা হচ্ছে। তার মানে এইভাবে অপশন, এইভাবে জাস্ট আমরা হচ্ছে র্যান্ডমলি সংখ্যা চয়েস করে আমরা উত্তরটা দিতে পারবো। তো আমরা যখন এই দুইটা পদ্ধতিতে অঙ্কটা শিখলাম, তো আমরা পরীক্ষার হলে কিন্তু এইভাবে করব, কারণ পরীক্ষার হলে আমাদের টাইম সেট করতে হবে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমাদের এক্সাম অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে আমার গতানুগতিক অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ঠিক আছে, তো আমরা যখন মূল ক্লাসে যাব তখন আমরা এই জিনিসটা আরো বিস্তারিত শিখবো আর কি। ঠিক আছে, তো আপনাদের প্রাইমারি প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা গণিতের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আর সাবির ভাই, আপনার যে ভর্তি প্রক্রিয়াটা আপনি একটু কমেন্টে একটু লিখে দিবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে ফিরোজ হাসান যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও থেকে। ওকে, ধন্যবাদ। তারপর হচ্ছে আহ সিদরাতুল মুনতাহা কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, আমাদের সামনে মারিয়া যুক্ত হয়েছেন, ফিরোজ হাসান, শারিয়ার বাবুল। হ্যাঁ স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে। ওকে, ভেরি গুড, সবাই যুক্ত আছেন। আর সবাই কাইন্ডলি সবার ওয়াল থেকে একটু শেয়ার করে দিবেন। আর কি কি জানার আছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের যারা এই ব্যাচে ইতোমধ্যে যারা ভর্তি হয়ে গেছেন, আচ্ছা এম এস জালাল, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, অপরাজিতার গল্প কুমিল্লা থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে কোথায় যুক্ত হয়েছেন আমাদের একটু জানাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের অলরেডি যারা ভর্তি হয়েছেন আমাদের খুব শীঘ্রই ক্লাস শুরু হবে। তো আপনারা ইতোমধ্যে আপনারা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আছে, এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলা খুব ভালো করে সমাধান করেন, এবং বিগত 2 3 বছরের রিসেন্ট যে জব সলিউশন আছে, এই জব সলিউশন গুলা হচ্ছে আপনারা ইতোমধ্যে সলভ করে ফেলেন। ঠিক আছে। আর আমরা যে আমাদের যতগুলা ক্লাস বলা আছে, আমাদের যে যতগুলা ক্লাস বলা আছে 60টা 70টা, সবগুলো ক্লাসই হবে। ঠিক আছে, আগে পরে হোক যেভাবে হোক, বাট 100% আমাদের সবগুলা ক্লাস হবে, এবং আমাদের ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম সমান তালে সেম টিচার নেবেন এবং সেম ভাবে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তো পরের প্রশ্নে চলে যাচ্ছে। আচ্ছা, তো এইখানে জিনিস দেখলাম যে 4 5 6 তিনটাকে যুক্ত করলে 15 হয়, উত্তর হবে 15 বা খ নাম্বার উত্তর। তারপরে আমরা এই জিনিসটা দেখছি যে একটি রাশি অপর রাশির হচ্ছে, অপর রাশি মানে একটি রাশি অপর রাশি, তাহলে আমরা ধরবো হচ্ছে অপর রাশির হচ্ছে 64% হলে রাশি দুইটির অনুপাত কত। ঠিক আছে, তাহলে একটা রাশি অপর রাশি, তাহলে এটা হচ্ছে একটি রাশি, এটা হচ্ছে কি কি অপর রাশি। আমার এইভাবে আগাতে হবে। ঠিক আছে, এটা ল্যাঙ্গুয়েজের একটু মারপ্যাচ আছে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম হচ্ছে অপর রাশিটি এক্স, ধরে নিলাম কি অপর রাশিটি এক্স, অথবা আমি ধরে নিতে পারি হচ্ছে অপর রাশিটি হচ্ছে আমার 100। অপর রাশিটি যদি অক্ষ হয় বা এক্স হয় বা হচ্ছে 100 এক্স, আমি অনেক কিছু ধরতে পারি। ধরলে তাহলে একটি রাশি কত হবে, তাহলে একটি রাশি কত হবে, একটি রাশি হচ্ছে তার 64%, তাহলে 100 এর 64%, এর 64%, 64% মানে হচ্ছে কত, 100 এর 64% মানে হচ্ছে আমার 64। ঠিক আছে, তাহলে একটি রাশি অনুপাত হচ্ছে গিয়ে কি অপর রাশি। তাহলে একটা রাশি আমার কত ধরেছিলাম আমি, এটা হচ্ছে ধরেছিলাম হচ্ছে 100। একটি রাশি, সরি, একটি অপর রাশি হচ্ছে আমার ধরেছিলাম হচ্ছে আমি
অপর রাশি ধরেছিলাম হচ্ছে আমি 100, তাহলে একটি রাশি আমি ধরলাম কত, 64। ইংলিশে চলে আসছে। তাহলে আমার এখানে এটা 4 ভাগ করলে আমার এটা হচ্ছে 25, এটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 16 64, তাহলে 16:25, তাহলে উত্তর হবে কত, 16:25। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইখানে আমরা 100 ধরতে পারি অথবা 100 x ধরতে পারি, তাহলে এটা হবে হচ্ছে কত, 64 x। একই জিনিস, ঠিক আছে। এটাকে যখন আমরা অনুপাত করব তখন হচ্ছে এটা কি দুই পাশ থেকে সিম্পলিফাই করে এক্স এক্স চলে যাবে। আর এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে আমার হচ্ছে 16, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে আমার কত, 25। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা হবে কত, আমার হচ্ছে যে 16, আর অপর একটা সংখ্যা হবে 16, আর একটা সংখ্যা হবে কত, 25। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, আর কেউ না বুঝলে প্রশ্ন করতে পারেন, তাহলে অঙ্কটা আমি আরেকবার আলোচনা করব। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু আবার আলোচনা করছি। তো এখানে খুবই সিম্পল, আমাকে যা করতে বলবে একটি রাশি অপর রাশির 64%। তাহলে অপর রাশি যদি আমার 100 হয়, তাহলে একটি রাশি তার 64%। 64% মানে কত, 100 এর 64% মানে হচ্ছে 64। 64 অনুপাত হচ্ছে 100। এটাকে সিম্পলিফাই করলে আমার কত হবে, এটাকে সিম্পলিফাই করলে আমার হচ্ছে 25, 4 দিয়া এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে 16। তাহলে উত্তর হচ্ছে 16:25 বা 16:25। এর চেয়ে আর ছোট করা সম্ভব না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটিও গুরুত্বপূর্ণ, এটা একটা সেলিব্রিটি ম্যাথ, এটা বারবার বারবার আসে। ঠিক আছে, বারবার আসে, বারবার আমরা হচ্ছে পরীক্ষায় এটা ফেস করি। ঠিক আছে, বাজারে কফির দাম 10% কমে যাওয়ায়, ঠিক আছে, এখানে পার্সেন্ট চিহ্নটা পড়ে নেই, 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ খরচ একই থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে যে জিনিসটা করব, কফির দাম কমেছে কিন্তু খরচটা সেম থাকবে। তার মানে আমার যদি দাম যদি 100 থাকে, এটা হয়ে গেছে আমার কত, 90। আর আগে যদি খরচ হইতো 100 টাকা, এখন আমার খরচ হবে কত টাকা, 100 টাকা। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার দাম, এই জিনিসটা হচ্ছে আমার খরচ। আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পেরেছেন, তাহলে আমাদের জন্য ম্যাথটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম, যে আমাদের এখানে দাম হচ্ছে 10% কমে গেছে, তার মানে দামটা আগে ছিল 100, এখন হয়ে গেছে 90। আর খরচ হচ্ছে আমার কত থাকবে, যে আমার হচ্ছে যে খরচ আগে ছিল 100, এখনো কত, 100। ওকে, তাহলে আমার কি করতে হবে, যে বাজারে কফির দাম 10% কমে যাবে, ব্যবহার কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। তাহলে আমার হচ্ছে যে এই 90 টাকায় কত টাকা বৃদ্ধি করতে হবে, 90 টাকায় বাড়াইতে হবে কত টাকা, এখানে কতটুকু বাড়াইতে হবে, যে আমার হচ্ছে 10 টাকা বাড়াইতে হবে। 90 টাকায় বাড়াইতে হবে কত টাকা, 10 টাকা। 90 টাকার মধ্যে কত টাকা বাড়াইতে হবে, 10 টাকা। তাহলে আমার হচ্ছে 1 টাকার মধ্যে কতটুকু বাড়াইতে হবে, 1 টাকার মধ্যে বাড়াইতে হবে হচ্ছে যে কত টাকা। তাহলে আমার হচ্ছে 100 টাকায় কতটুকু বাড়াইতে হবে, 100 টাকায় বাড়াইতে হবে 10/90 গুণন হচ্ছে কত, 100। ওকে, এবার আমরা একটু কাটাকাটি করি। তাহলে হচ্ছে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে 100-কে আমার 9 দিয়ে ভাগ করতে হবে। 9 একে 9, এটাকে 1 0, আবার হচ্ছে 9 একে 9, এটা হলো 1 আর 0। তাহলে এটা যদি সমস্ত রেখে দেই, এটা হচ্ছে নিচে আসবে, আর ভাগশেষটা আমার উপরে আসবে। এই হচ্ছে আমার 11 সমস্ত 1/9 শতাংশ। আশা করি সবাই বুঝতে পেরেছেন, 11 সমস্ত 1/9 শতাংশ। ওকে, আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, তাই এই প্রশ্নটা আমরা একটু দেখি। 4 নম্বর প্রশ্নে চলে আসি। 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে, মানে আমি একই টাইপের অঙ্কগুলো একসাথে রাখতে চেষ্টা করেছি। ঠিক আছে, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত। আচ্ছা, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে এর ক্ষতির পরিমাণ কত হবে। আচ্ছা, তাহলে আমি একটু দেখি যে এইখানে 120 টাকা দিয়ে পণ্য কিনে 120 টাকায় আমার ক্ষতি হচ্ছে কত টাকা, 20 টাকা। খুবই সিম্পল, এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন এবং ঐকিক নিয়ম। ঠিক আছে, ওকে।
120 টাকায় আমার ক্ষতি হচ্ছে কত টাকা? 120 টাকায় ক্ষতি হচ্ছে আমার 20 টাকা। তাহলে 1 টাকায় আমার ক্ষতি হচ্ছে কত টাকা? 20/120 টাকা। তাহলে হচ্ছে আমার 100 টাকায় ক্ষতি হচ্ছে কত টাকা? 20/120 গুণন হচ্ছে আমার এখানে 100। ওকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, কিছুই না। আচ্ছা, এখানে আমরা এটা কাটতেছি। 5 20-এ 100, না না, 6 20-এ, 6 20-এ হচ্ছে 120, 5 20-এ 100, 6 20-এ 120, এটা 6 দিয়ে কাটলে হচ্ছে আমার এখানে হচ্ছে 3, এখানে থাকতেছে হচ্ছে 50। আর 50-কে 3 ভাগ করলে আমরা জানি যে 16 সমস্ত 6 6 6 6 6 হবে। ঠিক আছে, আর 16 সমস্ত 6 6 6 কে আমরা যদি অ্যাপ্রক্সিমেশন করি, তাহলে হচ্ছে আমার 16 দশমিক 6 6 6 বা 6 7 হবে। ঠিক আছে, এই 6 6-কে রাউন্ড অফ করলে এটাকে আমরা 37 লিখতে পারি, মানে 67 লিখতে পারি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা জাস্ট ক্যালকুলেশন। আর যারা হচ্ছে অঙ্কটা আগে করেছেন বা অলরেডি পারেন, তারা জাস্ট শুধু এই অংশটুকু করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে অপশন দেওয়া আছে, সো এই অপশনে কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এরপরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমি সমাধান করব না, জাস্ট সবার কাছে ছেড়ে দিচ্ছি। এটার উত্তর কত হবে? এটা খুবই সিম্পল। কাগজ ও কলমের মূল্য একত্রে হচ্ছে 240 টাকা হলে কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে কলমের মূল্য কত? ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা অঙ্ক, আমি দেখি কে আগে উত্তরটা দিতে পারে। খুবই সিম্পল একটি অঙ্ক, জাস্ট যোগ বিয়োগ। ওকে, দেখি উত্তরটা কে দিতে পারে আগে। 100, 200, 160, 140, ABCD, উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে? একটু চেষ্টা করি, জাস্ট যোগ বিয়োগ এটা। ওকে, আমরা একটু চেষ্টা করি, জাস্ট সিম্পল। যে কাগজ ও কলমের দাম, তাহলে কলমের মূল্য হচ্ছে অপেক্ষা কাগজের দাম হচ্ছে 40 টাকা কম হলে কলমের মূল্য কত? আচ্ছা, তো কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা, তাহলে আমি কলমের মূল্য ধরলাম হচ্ছে, কলমের মূল্য আমি ধরলাম হচ্ছে যে X টাকা। ওকে, কাগজের মূল্য অপেক্ষা কলমের মূল্য হচ্ছে, কাগজের মূল্য কলমের মূল্যের চেয়ে 40 টাকা কম, তাহলে কলম যদি X টাকা হয়, তাহলে আমার কাগজের দাম কত? কাগজের দাম হচ্ছে এক্স মাইনাস হচ্ছে আমার 40 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন এটি কিউ, তার সংক্ষেপে দিলে আমার এটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 40, মানে কাগজ কলমের কম্বাইন্ড যে দামটা সেটা হচ্ছে 240 টাকা। ওকে, তাহলে এখানে আমার যদি যোগ করি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2x -40, এই পাশে গেলে হচ্ছে +40 হয়ে যাবে। তাহলে হচ্ছে 240 প্লাস হচ্ছে 40 সমান সমান 280। তাহলে 2x সমান সমান যদি হচ্ছে 280 হয়, এক্স সমান সমান কত হবে? 2 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 140। তাহলে কলমের দাম কত এখানে চেয়েছে? কলমের দাম চেয়েছে 140, তাহলে উত্তর হবে 140। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভেরি গুড, ফিরোজ হাসান, এক্সিলেন্ট, চমৎকার পারফরমেন্স। আচ্ছা, ওকে, ভেরি গুড। তো আমরা কিন্তু এইভাবে, মূলত এইভাবে এই অঙ্কটা করতে হয়, কিন্তু আমরা এইভাবে অঙ্কটা করব না। ঠিক আছে, আমরা এইভাবে অঙ্কটা করবো না, আমরা কিভাবে করব? ঠিক আছে, আমরা কিভাবে করবো অঙ্কটা একটু দেখি। মূল এক্সামে অ্যাপ্রোচটা কিরকম হয় আমরা একটু শর্ট অ্যানালাইসিস করি। তো মূল পরীক্ষার ক্ষেত্রে আমরা জাস্ট এটা দেখবো যে একটা আরেকটার চেয়ে আমরা জাস্ট অপশন গুলো দেখবো। যে কলমের দাম, তো কলমের দাম যেটা বলছে যে কলমের দাম আর হচ্ছে যে মনে করেন আপনার কাগজের দাম, কাগজের দাম এইটার থেকে এটার মনে করেন আপনার 40 টাকা কি হবে? বেশি হবে। তাহলে এটা কি হবে? 40 টাকা কম হবে, আপনি যেভাবে চিন্তা করেন। ঠিক আছে, তো আমি দেখি যে আমি ধরি যে একটা অপশন টেস্ট করি, এটা যদি আমার 140 হয়, আমি ধরলাম হচ্ছে কলমের দাম হচ্ছে 140, কারণ এটা 40 টাকা কম, এটা 100 টাকা, এবং দুইটার যোগফল হচ্ছে কত হবে? আমার 240 হবে। তাহলে এটা কিন্তু আমাদের অপশনের সাথে মিলে যাচ্ছে, তাহলে অপশন টেস্ট করলে আমরা মিলে যাচ্ছে। আবার আমি যদি অন্য একটা অপশন ধরি, ফর এক্সাম্পল আমি যদি এটা যদি 100 ধরি,
তাহলে কলমের দাম হচ্ছে আমার হচ্ছে 100 টাকা। তাহলে এটা যদি 40 টাকা কম হয়, তাহলে হচ্ছে কাগজের দাম হবে কত? 60 টাকা। দুইটা যোগ করলে কি 240 হচ্ছে? দুইটা যোগ করলে কি 240 হচ্ছে? হচ্ছে না। তাইলে এই অপশনটা হচ্ছে না। আবার একই ভাবে এটা যদি আমি 200 ধরি, কলমের দাম যদি আমি 200 ধরি, তাহলে এটা 40 টাকা কম, অর্থাৎ এটা হচ্ছে 160 টাকা। তো এটা দুইটা যোগ করলে আমার কি কি 240 হচ্ছে? যোগ করলে 240 হচ্ছে না। এই জন্য অপশন বিও হবে না। তো এইভাবে আমার উত্তরটা কি হবে? উত্তরটা হবে 140। ঠিক আছে? তো এটা কত হবে? 140, 40 টাকা কম, দুটো যোগ করলে হচ্ছে 240। খুবই সিম্পল একটি অঙ্ক। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমার এক্সাম অ্যাপ্রোচ। সেটা হচ্ছে আমার কি করতে হবে? এই এক্সাম অ্যাপ্রোচে আমার হচ্ছে ওটি, অর্থাৎ অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে? আমাদের অলরেডি আমাদের পেজে একটা লাইভ ক্লাস করা আছে, যে এক্সামের স্ট্র্যাটেজি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 7টা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছে, সেটার একটা স্ট্র্যাটেজি ছিল অপশন টেস্ট। তো এই উত্তরটা আমরা সরাসরি অপশন টেস্ট করে উত্তরটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, এটা খুবই সিম্পল, এটা একটা মৌখিক অঙ্ক। তো এটা জাস্ট একটি পেন্সিলের ওজন কত? এগুলো হচ্ছে যে মেন্টাল ম্যাথ। ঠিক আছে? এগুলোরে বলা হয় মেন্টাল ম্যাথ বা হচ্ছে মৌখিক অঙ্ক। ঠিক আছে? এইসব অঙ্কগুলো আমরা জাস্ট মুখে মুখে করে ফেলবো। একটি পেন্সিলের ওজন হচ্ছে 5 গ্রাম, তাহলে এটা কত মিলিগ্রাম? ঠিক আছে? তাহলে 1 মিলিগ্রাম সমান সমান কত? 1000। তাহলে হচ্ছে 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম, তাহলে 5 গ্রাম সমান সমান 5000 মিলিগ্রাম। তো এটা কোনো ম্যাথের পর্যায়ে পড়ে না। ঠিক আছে? তারপরে আমরা পরীক্ষা হলে এটা তাড়াহুড়া করে এটা আমরা ভুল দিয়ে ফেলি। তো উত্তর হচ্ছে কোনোটি হয় হবে। ঠিক আছে? আমরা জাস্ট এই জিনিসটা লিখে রাখি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত? এটাও মোটামুটি একদম ইজি লেভেলের একটা অঙ্ক। ঠিক আছে? সেটা হচ্ছে 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে কত? আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি যে 120 টাকা হচ্ছে আমাদের বেজ, এখানে আমার ক্ষতি হচ্ছে কত টাকা? 20 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 120 টাকায় ক্ষতি হচ্ছে কত? 20 টাকা। তাহলে 1 টাকায় আমার ক্ষতি হচ্ছে কত? তাহলে হচ্ছে 100 টাকায় আমার ক্ষতি হচ্ছে কত? ওকে, তাহলে আমরা একটু দেখি যে এটা কাটলে হচ্ছে আমার কত? 6। একইভাবে 6/100 বা হচ্ছে 3/50, তাহলে আমার কত? 16 সমস্ত 6 6 6। আগের অঙ্কটার সাথে মিল আছে। ঠিক আছে? খুবই সিম্পল একটি অঙ্ক, খুবই চমৎকার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা সুন্দর করে খাতায় তুলে ফেলেন। একটু সময় দিচ্ছি, খাতায় তুলে ফেলেন। ওকে, আচ্ছা, এই অঙ্কটা কি হবে আপনি একটু গেস করেন। সেটা হচ্ছে একটি দেশের জিডিপির পরিমাণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। জিডিপির পরিমাণ হচ্ছে 7.5 বিলিয়ন মার্কিন ডলার। ওই দেশের মোট জনসংখ্যা 1.85 মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম মার্কিন ডলার। মার্কিন ডলার কত? এখানে বলছেন নিকটতম মাপ হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, ইংলিশে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে? মানে হচ্ছে কাছাকাছি বা প্রায় প্রায় যেটা আমরা বলে থাকি সেটা আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে একটি দেশের জিডিপি পরিমাণ কত। এটা জানার আগে আমাদের হচ্ছে যে মিলিয়ন বিলিয়নের যে হিসাবটা আছে, এটা আমাদের একটু ভালো করে জানতে হবে। তো মিলিয়ন বিলিয়নের হিসাবটা যদি আমরা ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই জিনিসটা আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে? থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, এইটুকু পর্যন্ত আমাদের জানলেই হবে। ঠিক আছে? তো এটা খুবই সিম্পল একটা জিনিস, বাট আমাদের প্রায় এটা নিয়ে কনফিউশন হয়। তো এটার বেসিকটা আমরা জানবো। যখন আমরা বলবো থাউজেন্ড, তখন হচ্ছে আমার 3টা শূন্য। যখন আমরা বলবো মিলিয়ন, তখন আরো 3টা শূন্য বাড়বে, মিলিয়ন। যখন আমরা বলবো বিলিয়ন, যখন আমরা বিলিয়ন বলবো, এটার সাথে আরো 3টা শূন্য বাড়বে, তখন এটা কি হয়ে যাবে? বিলিয়ন হয়ে যাবে। যখন আমরা বলবো ট্রিলিয়ন, তখন আরো 3টা শূন্য যখন আমি যুক্ত করে দিব, তখন এটা কি হয়ে যাবে? ট্রিলিয়ন। তারপর একটা হবে আমার হচ্ছে কোয়াড্রিলিয়ন, তারপর একটা হচ্ছে কুইন্টিলিয়ন। এভাবে 3টা করে শূন্য বাড়তে থাকবে। ঠিক আছে? বাংলায় যখন আমরা দেখি 2 শূন্য নিয়ে একটু ঝামেলা পোহাইতে হয়। তো আমাদের এখানে এটা খুবই সিম্পল, জাস্ট আমাদের হচ্ছে 3টা 3টা করে শূন্য বাড়তে থাকবে। 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য। থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে হচ্ছে গিয়ে কি কোয়াড্রিলিয়ন। ওকে, এই পর্যন্ত আমাদের মনে রাখলেই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। জাস্ট শূন্যগুলো বাড়বে,
তো এই টাইপের দুইটা অঙ্ক এসেছে, ঠিক আছে, একই বোর্ডে একই সাথে দুইটা প্রশ্ন এসেছে, তো আমরা বুঝতে পেরেছি এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা একটু দেখি যে প্রথমে একটি দেশের হচ্ছে জিডিপির পরিমাণ হচ্ছে 7.5 বিলিয়ন। তো এটাকে আমরা প্রথমে বিলিয়ন বা মিলিয়নে কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে 7.5 বিলিয়ন মার্কিন ডলার, এটা হচ্ছে জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করতে হবে। 7.5 বিলিয়ন, বিলিয়ন মানে হচ্ছে আমার হচ্ছে থাউজেন্ড, মিলিয়ন, এ বিলিয়ন, থাউজেন্ড, মিলিয়ন, এখানে আসলে কি বিলিয়ন হয়ে গেল। ওকে, গুণ করলে আমার হচ্ছে 7.75 মানে সাত 7.7 বিলিয়ন এবং হচ্ছে যে 500 মিলিয়ন। ওকে, আচ্ছা, তারপরেটা আমি ভাগ করব হচ্ছে যে 1.85 মিলিয়ন। তাহলে 1.85 মিলিয়নকে যদি আমি কনভার্ট করি তাহলে এটা কত হবে? এখানে তিনটা ঘর, এখানে তিনটা ঘর, এখানে তিনটা ঘর, থাউজেন্ড, মিলিয়ন, সরি, বিলিয়ন চলে আসছে, তাহলে এখানে তিনটা শূন্য কম হবে। ওকে, আমরা এখানে দেখি যে থাউজেন্ড এখানে আসলে কি হয়ে গেল, মিলিয়ন হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে বিলিয়ন। এবার আমি যদি জিরো গুলো কাটি তাহলে কি হবে, যে এখানে তিন ঘর কাটা, এখানে তিন ঘর কাটা, ঠিক আছে। তো এটাকে যখন এটা দিয়ে ভাগ করব উত্তর হবে আমার কত, যে 4054 দশমিক সামথিং। এই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে। তো জাস্ট সিম্পল একটা জিনিস, যখন আমরা মাথা পিছু বলবো যে আমাদের মনে করেন আপনার 200 টাকা আমাদের মনে করেন ইনকাম হয়েছে, এইখানে যদি আমি যদি আহ, লোকজন যদি মনে করেন 100 হয়, ঠিক আছে, কারণ আমরা 200 টাকা 100 জনের মধ্যে যদি ভাগ করে দিই তাহলে সবাই কত টাকায় করে পাবে, 2 টাকায় করে পাবে। এটা হচ্ছে আমার মাথা পিছু যে কনসেপশন, ঠিক আছে। ধরেন আমার এখানে ছয়টা ছয়টা আপেল আছে, ঠিক আছে। আমরা যদি মনে করেন ঘরে তিনজন লোক থাকে তাহলে হচ্ছে একজন কত করে পাবে, একজন দুইটি করে আপেল পাবে। এই হচ্ছে বিষয়, ছয়কে তিন দিয়ে ভাগ করবো তাহলে একজন দুইটি করে আপেল পাবে। ঠিক সেম হচ্ছে এইখানে, যে টোটাল যে জিডিপি আছে এটাকে টোটাল জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, যে মাথা পিছু যে পরিমাণটা আছে ওই পরিমাণটা আমরা পেয়ে যাবো। মাথা পিছুর ক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাড করে নিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তারা একইভাবে নিজেরা কনভার্ট করে, 1 মিলিয়ন সমান সমান কত বিলিয়ন, এটা নিজেরা একটু চেষ্টা করেন, উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, সবাই একটু নিজেরা চেষ্টা করবেন, নিজেরা একটু চেষ্টা করেন। আমি কমেন্টে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করবো, এটা উত্তর কি হতে পারে একটু দেখি, কে আগে উত্তরটা দিতে পারে। ক, খ, গ, ঘ, উত্তরটা কে আগে দিতে পারে আমি একটু দেখবো। ওকে, ওকে, উত্তরটা নিব আমরা। আচ্ছা, ফয়সাল আহমেদ, ধন্যবাদ। মোখলিস সাইদি, আচ্ছা, সিলেট থেকে। ওকে, মাসুদ রানা, ওকে, আমাদের টিমের সাথে কথা বলবো, ধন্যবাদ। এম এ সৈকত, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা একটু দেখি তাহলে এটা কিভাবে করা যায়, যে 1 মিলিয়ন সমান সমান কত বিলিয়ন, ঠিক আছে। 1 মিলিয়ন সমান সমান কত, আমরা যদি এক্স দিয়ে ধরি, আমরা ধরে নিলাম হচ্ছে যে এক্স বিলিয়ন, তাই না। 1 মিলিয়ন সমান সমান কত বিলিয়ন, এক্স বিলিয়ন। ওকে, তাহলে এক্স এর মান আমরা বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি আমরা বের করি, এক্স ইন্টু এখানে কত বিলিয়ন, আমরা হচ্ছে বিলিয়ন মানে হচ্ছে আমার হচ্ছে এখানে যেখানে পেলাম মিলিয়ন, এটা হচ্ছে আমার কত বিলিয়ন, এরকম আর কি। যদি এটা খুবই সিম্পল একটা জিনিস, আমরা একটু বিস্তারিত দেখাচ্ছি। এই হচ্ছে আমার থাউজেন্ড, এই হচ্ছে আমার মিলিয়ন। এখন আমরা হচ্ছে এটা এই পাশে ভাগ করে নিয়ে আসতে পারি, এক্স এর মান বের করতে গেলে এই পুরা জিনিসটা, এই ফিগারটা নিচে চলে আসবে। ওকে, তাহলে এক্স কে আমরা এই পাশে রাখলে এইখানে আমার কি চলে আসবে, এখানে হচ্ছে আমার এই জিনিসটা উপরে থাকবে, এই জিনিসটা হচ্ছে নিচে চলে আসবে। ওকে, এবার হচ্ছে আমি এটা কাটাকাটি করব। তাহলে এখানে হচ্ছে তিন শূন্য, তিন শূন্য, এই তিন শূন্য কাটা যায়, এই তিন শূন্য, এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে আমার কত থাকতেছে, এক্স এর মান 1/1000। আর 1/1000 কে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে তিন ঘর পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে তিন ঘর পর্যন্ত চলে আসবে, 0.001 পর্যন্ত চলে চলে আসবে। এই হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এক্স বিলিয়ন মানে হচ্ছে আমার 0.001 বিলিয়ন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, উত্তরটা করেছেন। ওকে, ভেরি গুড। মুখলিস সাইদি উত্তর করেছেন, অপরাজিতার গল্প উত্তর করেছেন 2। আচ্ছা,
মাহফুজ বিল্লাহ উত্তর করেছেন 3। ওকে, ভেরি গুড। সবাই খুব সুন্দর চেষ্টা করছেন, অনেক ধন্যবাদ। জাস্ট এটা একটা একটা দিয়ে ভাগ করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, তোর হবে 0.001। ওকে, খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, 1 নটিক্যাল মাইল এটা কত হবে বলেন তো? এটা জাস্ট হচ্ছে আপনার ম্যাথের কিছু জিকে আসে মাঝে মাঝে, একক সংক্রান্ত, সূত্র সংক্রান্ত, বা হচ্ছে আপনার প্রিভিয়াস কনসেপ্ট সংক্রান্ত, বা সরাসরি সূত্র চলে আসে। তো 1 নটিক্যাল মাইল সমান সমান কত কিলোমিটার, এটা পরীক্ষায় এসেছে। তো এটা কে বলতে পারবেন দেখি? সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করেন, আমরা দ্রুত উত্তরটা নিব। দ্রুত উত্তর করবেন ঘ। আচ্ছা, ঘ। ওকে, একজন উত্তর করেছেন ঘ। আচ্ছা, দেখি আর কেউ উত্তরটা করতে পারছেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটার জন্য আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখেন, উত্তরটা হচ্ছে 1.852। ওকে, ভেরি গুড। তো এই টাইপের কিছু জিনিস আমরা হচ্ছে মূল ক্লাসে আলোচনা করব, তার আগে আমরা একটু বেসিক গুলো একটু দেখে নিব। মূল ক্লাস অবশ্যই আমরা আলোচনা করব, তার আগে আমরা একটু দেখে নিই এই জিনিসগুলো, জাস্ট। আর যাদের হচ্ছে লেখার সময় নেই, তারা হচ্ছে আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিব। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রশ্ন কমন আসবে অনেকগুলো। ঠিক আছে, এটা থেকে প্রশ্ন কমন আসবে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিই। আর এটা আমরা ক্লাসেও বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, একটু দেখি, হ্যাঁ। এই গুরুত্বপূর্ণ এককগুলো আমরা দেখি যে 1701 মাইল সমান সমান 1760 গজ, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 39.37। এটা পরীক্ষায় বেশি আসতে দেখা গেছে, এটাও প্রচুর পরিমাণে এসেছে পরীক্ষায় বিগত বছর। 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার, এই দুইটা হচ্ছে ম্যাথ করতে গেলে লাগে। আর 1 নটিক্যাল মাইল এটা লাগবে না। তারপর হচ্ছে 1 বর্গ মাইল সমান সমান হচ্ছে আমার কত, যে 640 একর, 1 বর্গ ইঞ্চি সমান সমান 6.45 বর্গ সেন্টিমিটার। এইভাবে আমরা মূল যে জিনিসগুলো আছে, যে 1 কেজি সমান সমান 2 দশমিক হচ্ছে যে 2 পাউন্ড, 1 বর্গ ফুট সমান সমান 1.44 বর্গ ইঞ্চি, 1 মাইল সমান সমান 1760 গজ, 1 কুইন্টাল সমান সমান হচ্ছে 100 কিলোগ্রাম, 1 ন্যানো সেকেন্ড এটা হচ্ছে যে আমরা যখন যখন আইসিটি করতে যাই তখন হচ্ছে এই জিনিসটা কাজে লাগে, যে প্রায় আইসিটি তে এই প্রশ্নটা এসে থাকে, যে 1 ন্যানো সেকেন্ড সমান সমান হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা ওভারলোড করে যাই, সেটা হচ্ছে 1000 বর্গমিটার সমান সমান হচ্ছে 100 এওর সমান সমান হচ্ছে 2.47 বা হচ্ছে 4-7 একর সমান সমান হচ্ছে 1 হেক্টর। ঠিক আছে, আমরা ম্যাথ করতে গেলে এই জিনিসটা কাজে লাগে, যে 1 হেক্টর সমান সমান কত, 2.47 একর, অথবা 1 হেক্টর সমান সমান হচ্ছে কত, 100 এওর, অথবা 1 হেক্টর সমান সমান হচ্ছে 1000 বর্গ মিটার। এটা খুব সুন্দর করে লিখে রাখেন। এটা আমরা যে হচ্ছে যে পরিমিতির অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো কাজে লাগবে। ঠিক আছে, সবাই সুন্দর করে এখনই খাতায় তুলে ফেলেন। ঠিক আছে, এটা প্রত্যেকটা পরীক্ষাতে কাজে লাগবে, যে কোনো মেন্টাল এবিলিটির পরীক্ষাতে কাজে লাগবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা মানে মিস করার কোনো সুযোগ নেই। ওকে, খুব সুন্দর করে খাতায় তুলেন। ওকে, তাহলে আমরা হচ্ছে আগের অঙ্কটাতে আসি, যে এই জিনিসটা যখন আমরা আসবে, এই টাইপের এই জিনিসগুলো আমরা এটার মাধ্যমে আমরা উত্তর করতে পারবো। ওকে, তাইলে আমরা হচ্ছে এবার আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে যে টাইম ডিস্টেন্স স্পিড সংক্রান্ত একটা প্রশ্ন এসেছে। কিন্তু এই জিনিসটা আমরা হচ্ছে টাইম ডিস্টেন্স না, এটা সরাসরি আমরা হচ্ছে যে আহ, ঐকিক নিয়ম দিয়ে আমরা এটা করার চেষ্টা করব। ঠিক আছে, ঐকিক নিয়ম দিয়ে করার চেষ্টা করব। আচ্ছা, সেটা হচ্ছে একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার এবং ট্রেনটির গতি হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার হলে, ঠিক আছে, 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? তো এটা হচ্ছে আমরা সবসময় যে স্মার্ট এবং হচ্ছে যে কম সময় টাইম সেভিং যে অ্যাপ্রোচটা আছে সেটাতে আমরা প্রথমে করার চেষ্টা করব। এরপরে আমরা যেটা করব, যে এটা হচ্ছে যে শর্ট অ্যাপ্রোচে করার পরে আমরা হচ্ছে যে গতানুগতিক যে অ্যাপ্রোচ আছে সেটাও দেখব। তো এটার আগে যে এক্সাম অ্যাপ্রোচ যেটা আছে, সেটার আগে আমরা হচ্ছে গতানুগতিক ঐকিক নিয়ম আমরা এটা পড়ার চেষ্টা করবো, যে একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, ফাইন। ট্রেনটির গতি হচ্ছে ঘন্টায় হচ্ছে কত, 100 কিলোমিটার হলে 30 মিনিটে হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ওকে, আচ্ছা, তাইলে হচ্ছে ট্রেনটি হচ্ছে যে ঘন্টায়, ঘন্টায় মানে কত, প্রতি ঘন্টায়
মানে হচ্ছে প্রতি 60 মিনিটে। প্রতি ঘন্টায় মানে কত? প্রতি 60 মিনিটে যায় কত কিলোমিটার? 100 কিলোমিটার। 60 মিনিটে যায় কত? আমার সিম্পলি হচ্ছে 100 কিলোমিটার। 60 মিনিটে যদি 100 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে কত যাবে? 100/60 কিলোমিটার। তাহলে আমার হচ্ছে যে 30 মিনিটে কতটুকু যাবে? তাহলে 100 ডিভাইডেড বাই হচ্ছে 60 গুণন হচ্ছে আমার কত? 30। তাহলে কাটলে হচ্ছে আমার 2, কাটলে হচ্ছে আমার কত? 50। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার কত হচ্ছে এখানে? 50। ওকে, তাহলে হচ্ছে আমার উত্তর হচ্ছে কত? 50 কিলোমিটার। এটা হচ্ছে উত্তর। এইভাবে করে আমরা রৈখিক নিয়মের মাধ্যমে এটা করতে পারি। এবার আমরা দেখবো একটু স্মার্ট অ্যাপ্রোচে বা হচ্ছে গতানুগতিক ভাবে কিভাবে করা যায়। ওকে, এবার একটু দেখি। এটা হচ্ছে যে আমরা জানি যে ডিটিএস ফর্মুলা এটা করা যায় যে ডিসটেন্স সমান সমান টাইম ইনটু স্পিড। যে কোনো টাইম স্পিড ডিসটেন্স আপনার হচ্ছে ট্রেন, তারপর হচ্ছে যে নৌকা, ট্রেন, তারপর হচ্ছে দূরত্ব সংক্রান্ত যে কোনো অঙ্ক বা চৌবাচ্চা সংক্রান্ত অঙ্কগুলো আছে, এটা হচ্ছে এইভাবে আমরা করতে পারি। ওকে, তো ডিসটেন্স সমান সমান কত? টাইম ইনটু স্পিড। টাইম ইনটু স্পিড যদি আমরা গুণ করি তাহলে আমরা ডিসটেন্স পেয়ে যাব। তাহলে এখানে আমার ডিসটেন্স কতটুকু আমাকে বের করতে হবে। এখানে আমার টাইম করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার। তো আমার এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। গতিটা অবশ্যই কিলোমিটারে থাকলে এটা আওয়ারে উত্তর হবে, বা আওয়ারে থাকলে কিলোমিটার আসবে। সেকেন্ডে থাকলে মিটার আসবে, মিটার থাকলে সেকেন্ড আসবে। তো এই জিনিসগুলা মানে গুবলেট পাকানো যাবে না, এটা আলাদা করে লিখতে হবে। তাহলে আমি যদি কনভার্ট করি, সবাইকে কিলোমিটার এবং আওয়ারে কনভার্ট করে এই ফরম্যাটে নিব, তাহলে আউটপুট এইভাবে আসবে। অথবা মিটার পার সেকেন্ডে আসবে, যেটা আমাদের কাছে সুবিধা হয় বা যেটা আমাদের দরকার হয় সেটাই নিব। তো আমি এখানে কিলোমিটার পার আওয়ারে উত্তরটা বের করার চেষ্টা করবো। কিন্তু এইখানে আমাদের 30 মিনিট দিয়ে দিয়েছে। এই 30 মিনিট মানে কত? যে হাফ ঘন্টা, ঠিক কিনা? 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা, মানে 1 ঘন্টার অর্ধেক। ওকে, তাহলে আমরা নিব এখানে টাইম কত? টাইম হচ্ছে আমার হাফ ঘন্টা। আর এখানে আবার স্পিড কত? স্পিড হচ্ছে আমার কত কিলোমিটার? 100 কিলোমিটার। তো এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে আমার দূরত্ব হচ্ছে কত? আর দূরত্ব হচ্ছে কত? এখানে কাটলে হচ্ছে 50, তাহলে হচ্ছে আমার কত? 50 কিলোমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ডিসটেন্স সমান সমান টাইম স্পিড ইনটু স্পিড দিয়ে খুব সহজেই আমরা হচ্ছে, এটা হচ্ছে আমার এক্সাম অ্যাপ্রোচ, অথবা আমার এটা হচ্ছে যে স্মার্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। অ্যাপ্রোচটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানান। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আরো নতুন নতুন অ্যাপ্রোচ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর করে খাতায় তুলে ফেলেন, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? কে জানেন? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? ক, খ, গ, ঘ, ABCD, উত্তর কোনটা হবে বলেন? খুবই সহজ একটা অঙ্ক। n × n+1/2, যে কোনো স্বাভাবিক সংখ্যার হচ্ছে গিয়ে কি, ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার হচ্ছে গিয়ে কি, যে স্বাভাবিক সংখ্যার যে সিরিজ আছে, সিরিজের যোগফল সবসময় কত? n × n+1/2। অথবা যে এই n মানে হচ্ছে এখানে শেষ সংখ্যাটা, তাহলে আমি এখানে শেষ সংখ্যাটা নিব, তারপরের সংখ্যাটা নিব, নিয়ে এটা গুণ করে দিব, গুণ করে আমি এটাকে অর্ধেক করে দিব। খুবই সিম্পল, যদি সূত্র মনে না থাকে। তারপর আমি কাটাকাটি করবো, কাটাকাটি করলে উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে যে 10 × 2 = 20, আর এটা গুণ করলে হচ্ছে 21 × 10, এবং 21 সাথে একটা শূন্য যোগ হয়ে যাবে। উত্তর হচ্ছে 210। খুবই 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 সিম্পল। ওকে, ওকে। আচ্ছা, সোহাগ ভাই অনেক ধন্যবাদ। মাসুম বিল্লাহ ভাই খুব সুন্দর অ্যাটেম্পট। মুখলিস সাইদি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস, অনেক ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো সবাই একটু চেষ্টা করতে থাকেন, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের একটা অঙ্ক প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। সেটা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যা, এখানে কিন্তু লঘিষ্ঠ বলে দিচ্ছে, লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল হচ্ছে 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য যাবে। তো আমরা একটা জিনিস মনে রাখবো, এটার উত্তর কত হবে? ক, খ, গ, ঘ। দেখি উত্তরটা কে করতে পারে। তো আমরা যখনই এই টাইপের অঙ্কগুলা করব, তখনই আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এই টাইপের অঙ্কগুলার ক্ষেত্রে আমার উত্তর হবে সবসময়, যে উত্তরগুলো বের করার ক্ষেত্রে আমার সাধারণত লসাগু বের করতে হয়, অথবা কি, লসাগু বের করতে হয়। যখন লঘিষ্ঠ কথাটা বলা থাকে, তখন অধিকাংশ ক্ষেত্রে আমাদের হচ্ছে যে লসাগু করতে হয়। এবং যখন হচ্ছে যে গরিষ্ঠ কথাটা বলা থাকে, ঠিক আছে, তখন আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা হচ্ছে যে আহ লসাগু করতে হয়, ইন মোস্ট কেসেস।
আচ্ছা, তাহলে আমরা 24, 36, 48 এইটার হচ্ছে আমরা বিভাজ্য হবে। তাহলে বিভাজ্য হবে মানে হচ্ছে এটা দিয়ে বিভাজ্য, তার মানে হচ্ছে কি এখানে একটা বড় একটা সংখ্যা আছে, তাহলে আমি একটা ছোট একটা সংখ্যা দিয়ে এটা কি কি করব, ট্রাই করব। ঠিক আছে, ছোট একটা সংখ্যা দিয়ে ট্রাই করব, তার মানে কি এটা আমাকে এলসিএম করতে হবে। ঠিক আছে। আর যদি বড় সংখ্যা হইতো তাহলে হচ্ছে কি কি, তাহলে আমার যে লসাগুটা সবসময় কি উপরে থাকবে এবং হচ্ছে গসাগুটা সাধারণত কি নিচে থাকবে, তার মানে এটা সামনে আছে। তার মানে এখানে আমি ভাঙতেছি 24, 36, 48, এটা লসাগু কত আমি বের করার চেষ্টা করি। তা দুই দিয়ে হচ্ছে আমার 12, আমার হচ্ছে 18 দুগুণে হচ্ছে 36। ওকে। তারপরে হচ্ছে 24, এটা হচ্ছে দুই দিয়ে হচ্ছে আমার 6, এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমার 12, দুই দিয়ে হচ্ছে আমার 3, তারপর হচ্ছে 9 এর 9, আর হচ্ছে এখানে 6, আর 3 দিয়ে হচ্ছে 3 1, এটা আমি লিখলাম না, তারপর হচ্ছে 3 3 কে 9 এটাও লিখলাম, এটা হচ্ছে 3 2 গুণে 6 এটা লিখলাম। তাহলে আমার এখানে কত দেখতেছে, 3 2 গুণে 6, 3 2 গুণে 6, এদিকে হচ্ছে 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 8 এ 24, 24 গুণন 6 কত হচ্ছে 24, 4 6 24 এর 4, হাতের হলো 2, 6 2 12 আর 2 হচ্ছে 24, অর্থাৎ 144। তাহলে আমার সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হচ্ছে 144। এখন কোন সংখ্যাটার সাথে যোগ করলে 144 হবে, 100, এটার সাথে যদি আমি 3 যোগ করি তাহলে আমার কত হবে, 144 হবে। ঠিক আছে। অথবা এটাকে যদি আমি বিয়োগ দিই তাহলে কত হচ্ছে, 141। তাহলে 141 হচ্ছে আমার নির্ণেয় সংখ্যা, যার সাথে আমি যদি 3 যুক্ত করি তাহলে কি হবে, 144 হবে। এবং 144 24 দিয়ে ভাগ যাবে, 36 দিয়েও ভাগ যাবে এবং 48 দিয়েও ভাগ যাবে। আপনি একটু চেষ্টা করে দেখেন। ঠিক আছে। এটা 24 দিয়েও যাবে, এটা 36 দিয়ে যাবে 144, এবং 144 48 দিয়েও যাবে। ঠিক আছে, আমরা একটু ক্রস চেক করে দেখবো। ওকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা। ওকে, ভেরি গুড। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা খুবই সহজ একটা জিনিস। তো এখানে আমরা দুইটা কাজ করতে হবে। প্রথমত আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পরে আমাদের আরেকটা জিনিস করতে হবে, যে ক্যালকুলেশন করার পরে আমাদের এটা দেখতে হবে যে এই জিনিসটা ভাগ যাচ্ছে কিনা। ক্যালকুলেশন করার পরে আমরা একটু দেখব যে এই জিনিসটা একদিকে আমাদের হচ্ছে যে আমরা বোর্ড মাসের একটা নিয়ম শিখেছিলাম। ঠিক আছে, এটার উত্তরটা কত হবে সবাই একটু বলার চেষ্টা করেন। ওকে, এটার উত্তর কত হবে এটা আমরা একটু বলার চেষ্টা করি। পাশাপাশি আমাদের একটা জিনিস দেখবো, এটা আমাদের হচ্ছে যে বোর্ড মাসের যে নিয়ম অনুযায়ী আগে এটা আমার প্রায়োরিটি দিতে হবে, এবং পাশাপাশি ক্যালকুলেশন করলে এটা যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাহলে আমার দুইটা চ্যালেঞ্জ আছে আমার এখানে। বোর্ড মাসের নিয়ম ফলো করতে হবে, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে যে ভগ্নাংশের যোগ বিয়োগ বা গুণ ভাগের যে নিয়ম আছে সেটাও আমাদের এখানে মাথায় রাখতে হবে। ওকে। আচ্ছা, তাহলে আমাদের বোর্ড মাসের নিয়ম অনুযায়ী আগে হচ্ছে আমার বোর্ড মাস, আগে হচ্ছে আমার ব্রেকেট আসবে, তারপর হচ্ছে অফ বা এর এর কাজ করতে হবে, তারপরে ডিভিশন বা ভাগের কাজ করতে হবে, তারপর আমাদের মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করতে হবে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যে এডিশন, এবং সবার শেষে হচ্ছে আমরা কিসের কাজ করব, বিয়োগের কাজটা আমরা সবসময় কি করব, সবার শেষে করার চেষ্টা করব। ঠিক আছে, বিয়োগের কাজটা সবার শেষে করার চেষ্টা করব। তো আমরা এখানে ভাগ যেহেতু নেই, তাহলে আমরা আগে গুণের কাজ করার চেষ্টা করব। আগে আমরা গুণের কাজ করব, তারপর আমরা হচ্ছে কি যোগের কাজটা করার চেষ্টা করব। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে এই যে গুণের যে পার্টটা আছে এইটুকু পর্যন্ত আমাদের গুণ আছে, তো এই পার্টটা আমাদের আগে কাজ করতে হবে, তারপর আমরা হচ্ছে যোগ করি। ঠিক আছে। আর এই দুইটা আমরা আলাদা করে যোগ করি বা একসাথে যোগ করি, কোনো সমস্যা নেই। এই দুইটা আমরা যোগ পরে করবো, আগে গুণের কাজ করবো। তো 5 5 এ 25, এখানে হচ্ছে 5 5 এ 25, 5 25 কত হচ্ছে, 25 25 আমার কত হচ্ছে, আমার হচ্ছে এখানে 625। ঠিক আছে, 25 25 হচ্ছে আমার 625, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এখানে কত ঘর পর্যন্ত যায় এটা দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এটা 9 ঘর বানানো লাগবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। তাহলে এখানে আমার 9 ঘর পর্যন্ত এই জিনিসটা চলে আসবে। ওকে। তাহলে এইখানে আমার একটা দশমিক আসে, এখানে 9 ঘর পর্যন্ত আসবে, এবং 625 আছে লাস্টে। এই 625 আমি এখানে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তো 625 পর্যন্ত আসবে এবং 9 ঘর আসবে, যেহেতু এটা যখন আমি গুণ করব, যেমন হচ্ছে 0.2 আর হচ্ছে 0.1, এটা আমি গুণ করবো তাহলে 2 একে 2,
কিন্তু এটার সাথে এক ঘর আছে, এটার সাথে এক ঘর আছে, সেই জন্য এক ঘর আছে এক ঘর আছে, আমি দুই গুণ নিব। এই হচ্ছে আমাদের ভগ্নাংশের গুণ করার নিয়ম। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা এইভাবে আমরা ভগ্নাংশের গুণগুলা করব। ওকে, ভগ্নাংশের গুণ করা হয়ে গেছে এবং বোর্ডমাসের নিয়ম অনুযায়ী আগে আমি এটা প্রায়োরিটি দিয়েছি। পাশাপাশি এই যে 0.5 আর 0.05 এটা যদি আমি যোগ করি, তাহলে হচ্ছে 55.00 এই জিনিসগুলো হবে। তাহলে এখানে হচ্ছে 55.00, এই পিছনে আমি যত ইচ্ছা তত শূন্য দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা যোগ করলে হবে এখানে 0.55 হচ্ছে 1 2 3 4, তারপর হচ্ছে আমার 625। এই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ হবে। তাহলে আমরা দেখবো যে এটা অপশন গ এর সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা সতর্কতা আমরা অবলম্বন করব। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট আমি যখন মূল পরীক্ষায় থাকবো তখন আমি শুধু এই অপশনটা দেখে, আমার ইউনিট ডিজিটটা দেখে আমরা হচ্ছে অ্যাটেম্প করার চেষ্টা করব। পুরা যোগ বিয়োগ গুণ ভাগ করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে, আমরা মূল পরীক্ষার সময় আমরা এই কাজটা কখনোই করবো না। মূল পরীক্ষাতে আমরা জাস্ট ইউনিট ডিজিটটা ক্রস চেক করে আমরা এখানে উত্তরটা বসিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কোনো প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, ওকে, আচ্ছা, ভেরি গুড। এই 13টি হচ্ছে আমাদের যে মূলত পাটিগণিত সংক্রান্ত বিষয়গুলা আমাদের এখানে আলোচনা হয়ে গেছে। এইবার আমরা আলোচনা করব যে আমরা তো বুঝলাম যে প্রায় 12 থেকে 13টি প্রশ্ন ইতোমধ্যে আপনার হচ্ছে যে পাটিগণিত থেকে চলে এসেছে। এই জন্য আপনার প্রাথমিক শিক্ষক নিবন্ধন এবং বুয়েট সাধারণত প্রশ্ন করলে সেখানে পাটিগণিতের গুরুত্ব বা নাম্বার সিস্টেমের গুরুত্ব সবসময় অনেক বেশি থাকে। ওকে, এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন গুলো খুবই স্মার্ট হতে হবে। এবার আমরা ফোকাস করব যে বীজগণিত সংক্রান্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে। ওকে, প্রথমেই আমরা দেখবো একটা ধারার অঙ্ক চলে এসেছে। ধারার অঙ্ক চলে এসেছে, তো এই টাইপের যে ধারাগুলো আছে, ঠিক আছে, এই টাইপের যখনই কোনো ধারা আসবে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার হচ্ছে আপনার এন স্কোয়ার থাকতে পারে বা এক্স স্কোয়ার অথবা পি স্কোয়ার, যেটাই থাকুক না কেন, তাহলে এটা সূত্র কি হবে? এখানে একটা বর্গের সূত্র আছে। জাস্ট এই সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা করতে পারবো। জাস্ট এই কিছু সূত্র আমরা মনে রাখবো, নোট করে রাখবো, মেমোরাইজিং করবো, তাহলে আমার এই জিনিসটা হয়ে যাবে। এই সূত্রটা হচ্ছে এরকম যে বর্গের সূত্র হচ্ছে n × n+1 ইন্টু 2n+1। তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে হচ্ছে x × x+1 ইন্টু হচ্ছে 2x+1 ডিভাইডেড বাই হচ্ছে 6 বা ছক্কা, আমরা মনে রাখবো, ছক্কা দিয়ে মনে রাখবো। তো এটা হচ্ছে আমাদের এটা 6 মারতে হবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ হিসেবে এই সূত্রটা চলে আসে। তো এখন আমরা যখন মূল ক্লাসগুলা করব, যখন আমরা হচ্ছে যে আমাদের কোচিং এর যে রেগুলার ক্লাসগুলো করব, তখন আমরা এই জিনিসটা আরো বিস্তারিত আলোচনা করব। তার কয়েকটা নমুনা দেখি যে এইখানে একটা সূত্র করলে আমাদের কতগুলো প্রশ্ন কমন আসতেছে, আমরা একটু লুক করি। এইখানে আমরা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেই যে বিশেষ ধারার সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলোকে বলা হয় বিশেষ ধারা। এগুলোকে কি বলা হয়? বিশেষ ধারা। বিশেষ ধারার যে সূত্রগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। যে এখানে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টিগুলো আছে n × n+1/2 দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টিগুলো আমরা করতে পারছি। ঠিক আছে, দ্বিতীয়ত আমরা যখন বর্গ দেখবো যে n × n+1 ইন্টু হচ্ছে 2n+1 ডিভাইডেড বাই 6 এভাবে করতে পারি। এবং ঘনর সূত্রগুলো হচ্ছে n × n+1/2, এইভাবে আমরা ঘনর সূত্রগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো এইভাবে হলো। কিন্তু ঘনের সূত্রের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এইখানে এই যে সূত্রটা আমরা লিখেছিলাম এইটাতে যদি আমরা একটু স্কোয়ার করে দিই তাহলে সেটা হয়ে যাবে কি ঘন সূত্র। ঘন মানে হচ্ছে যে 1 কিউব, তারপর হচ্ছে যে 2 কিউব, প্লাস হচ্ছে 3 কিউব। এভাবে যদি আমরা হচ্ছে যে n কিউব পর্যন্ত যাই তাহলে সূত্র হবে n × n+1। এটা আছে, এটার সাথে আমরা স্কোয়ার করবো। ঠিক আছে, এবং আমরা যদি বিশ্বাস না করি তাহলে হচ্ছে এখানে একটা মান ধরেও যদি আমরা চেষ্টা করি তাহলে উত্তরটা হয়ে যাবে। খুবই সিম্পল। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে 2n। 2n মানে হচ্ছে যে পৃথিবীর ইউনিভার্সাল। আরো দুইটা এক্সট্রা সূত্র আমরা আজকে শিখবো। সেটা হচ্ছে 2n ইউনিভার্সাল হচ্ছে জোড় সংখ্যা, কারণ এটা n এর মান 1 থেকে 9 পর্যন্ত বা 1 থেকে আনলিমিটেড পর্যন্ত যেটাই নেই না কেন এটা কি হবে? জোড় সংখ্যা হবে। যেমন n এর মান যদি 1 নেই, 2 × 1 = 2। n এর মান যদি আমি 2 নেই, 2 × 2 = 4 হবে। n এর মান যদি 3 নেই, 2 × 3 = 6 হবে। তো পৃথিবীর সকল জোড় সংখ্যার সমষ্টি সবসময় কি হবে? যে n × n+1 দিলে, অর্থাৎ যে আমি 20টা সংখ্যা যদি নেই, ঠিক আছে, 2n হচ্ছে আমার জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1। ওকে, আচ্ছা, আবার আমি যদি বেজোড় সংখ্যার ক্ষেত্রে ধরি যে 2n−1, 2n−1 হচ্ছে ইউনিভার্সাল বিজোড় সংখ্যা। ইউনিভার্সাল বিজোড় সংখ্যা মানে n এর মান আপনি 1 2 3 যাই বসান না কেন, 1 2 3 যাই বসান না কেন, এটা হচ্ছে গিয়ে কি, এটা যদি 1 বসান, 2 একে 2 বিয়োগ হচ্ছে 1,
তার মানে মানে যদি দুই ধরেন, দুই দুগুণই হচ্ছে আমার কত, 4, বিয়োগ হচ্ছে 1, তার মানে হচ্ছে 3, তারপরটা 5, তারপরটা 7, এভাবে আসতে থাকবে। সো বিষয়টা হচ্ছে 2n-1 হচ্ছে ইউনিভার্সাল বিজোড় সংখ্যা। ইউনিভার্সাল বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমার কি হবে, যেটা সূত্র হচ্ছে কি আর কি, এন স্কোয়ার। তাহলে এখানে যদি হচ্ছে 2x-1, তাহলে এটা সূত্র হবে এক্স স্কোয়ার। এইভাবে আমরা অঙ্কগুলা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছে। ওকে। ওকে, তাহলে এইভাবে, এটা যদিও আমাদের হচ্ছে আজকের আলোচনার বাইরে, আমরা কিছু এক্সট্রা অঙ্ক দিয়েছি, এই অঙ্কের সাথে কিছু অঙ্কের রিলেশন আছে। সবগুলো হচ্ছে দেখেন, এইখানে 1 2 3 4 এভাবে 99 পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা জানি সূত্রটা হচ্ছে n × n+1/2। ওকে, তাহলে এই সূত্রটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হবে 49 50। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কত, 50 50, তাই না? এটা আমরা জানি, 1 থেকে 100 পর্যন্ত যদি সংখ্যা আমরা বলি, তাহলে এটার যোগফল হচ্ছে 50 50। তার মানে এখানে 99 বলছে, তাহলে আমরা আরেকটা বুঝি যে 99 মানে এখানে 100 সংখ্যাটা বাদ দিয়েছে। তাহলে 100 বাদ দিলে আমার কি হবে, যে 49 50। এটা আমরা মুখস্থ রাখবো, কারণ এটা বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, এমসিকিউটা বারবার পরীক্ষায় আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 থেকে 100 পর্যন্ত, অথবা 1 থেকে আমার 99 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, তো ইতোমধ্যে আমরা একটু বিজ্ঞাপন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের অলরেডি যে ক্যারিয়ার এইডে অলরেডি আমাদের বেশ কিছু কোর্স চলমান রয়েছে। এগুলোতে আপনাদের ওয়েলকাম। যেমন 47তম বিসিএস, অনলাইন অফলাইন দুইটাই চলছে। এবং আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে, অফলাইন ব্রাঞ্চ গুলো আছে, সেখানেও আমাদের কোর্স গুলো চলমান আছে। এটা চলমান আছে আমাদের এখানে 48 স্পেশাল বিসিএস এক্সাম ব্যাচ আছে, অনলাইন অফলাইন দুইটা দিয়ে আছে। সরি, 49 বিসিএস এর হচ্ছে কি অ্যাডভান্স ব্যাচ, অনলাইন, এটা চলমান আছে। এবং 19তম শিক্ষক নিবন্ধন বা এনটিআরসি এর যে কোর্সটা আছে, এটা আমাদের এখানে চলমান আছে। তারপরে আমাদের এখানে হচ্ছে 18 এবং 19তম হচ্ছে কি যে বিজেএস পরীক্ষার প্রিলি এবং লিখিত অনলাইন পরীক্ষা, এটা চলমান আছে। যে অ্যাডভোকেটশিপের প্রিলি লিখিত পরীক্ষা চলমান আছে। এছাড়া আমাদের প্রাইমারি 11 থেকে 20 গ্রেডের যে চাকরির প্রস্তুতি অনলাইন ব্যাচ। ঠিক আছে, আপনি সবগুলোতেই আমাদের এখানে ক্লাস নেওয়ার, ক্লাস করার সুযোগ আছে। এবং আমাদের এখানে ক্লাসের স্পেশালিটি হচ্ছে, কারণ আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে আহ, বিজ্ঞ শিক্ষক মন্ডলী যারা আছেন, তারা একইভাবে একই পেসে পড়িয়ে যান। ঠিক আছে, আমাদের ব্যাচ চলমান প্রক্রিয়া আছে। তো আপনারা যদি নিজেদেরকে সমৃদ্ধ করতে চান আর নিজেদেরকে আরো একটু প্রস্তুতি এগিয়ে রাখতে চান, তাহলে এটা আপনার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে একইভাবে আমরা যে অঙ্কটা করছিলাম তার একটা নমুনা আমরা দেখব। যে এইখানে আমার প্লাস স্কোয়ার যদি থাকে, যে এখানে যে বর্গের যদি সমষ্টি হয়, তাহলে আমরা বর্গের সূত্রটা অলরেডি জানি, x × x+1 2x+1/6। একইভাবে জাস্ট সূত্রটা যদি পাই, এখানে বিজোড় সংখ্যার সূত্র, এটা কি হবে, এটা আমরা অলরেডি পড়েছি। এটা মানে হচ্ছে ইউনিভার্সাল বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে এন স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এক্স আছে, তাহলে উত্তর হবে এক্স স্কোয়ার। ওকে, এইবার আমরা হচ্ছে একটু ডিফারেন্ট মানে ইকুয়েশন সংক্রান্ত যে বীজগণিত গুলো আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। যে বীজগণিত সংক্রান্ত বিষয়গুলো, যেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষায় আসে। x + 5y ইকুয়াল টু হচ্ছে আমার হচ্ছে 24, এবং x = 3y হলে y এর মান কত, এটা আমরা বের করবো। জাস্ট এটা সিম্পল ক্যালকুলেশন করলে উত্তরটা বের হয়ে যাবে। ঠিক আছে, x এর মান দেওয়া আছে কত, 3y। তাহলে এই মানটা আমি এখানে প্লাগ ইন করবো। এই x এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো, যে 3y বসাবো, +5y সমান সমান কত, 24। তাহলে হচ্ছে আমার 3 আর 5 কত হচ্ছে 8y সমান সমান কত, 24। তাহলে y এর মান কত হবে, যে 3 × 8 = 24, y এর মান হচ্ছে 3। তাহলে অ্যান্সার হবে কত, 3। খুবই সিম্পল। এটাকে আমরা আরেকটা বিকল্প ভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে অপশন টেস্ট করে। আমরা কি করব, জাস্ট অপশন টেস্ট করে এই 3 7 8 এই জিনিসগুলো আমরা যদি এখানে পুট পুট করি, তাহলে আমরা কিন্তু উত্তরগুলা বের করে ফেলতে পারি। এভাবে আমরা অঙ্কটা করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, এটার উত্তর কত হবে, যে এক্স এর মানটা যদি 4 থেকে ছোট হয়, নিচের কোন মানটি এক্স এর জন্য সত্য হতে পারে? এটা কি 0 হবে, 3 হবে, -4 হবে, নাকি সবগুলোই হবে? কোনটা হবে? ঠিক আছে, একটু চেষ্টা করেন, এ বি সি ডি, উত্তর কোনটা হবে, একটু গেস করার চেষ্টা করেন।
এ বি সি ডি, উত্তর কোনটা হবে? ক খ গ ঘ। ঠিক আছে, উত্তর কোনটা হবে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। সেটা হচ্ছে এক্স এর মানটা 4 থেকে ছোট। তো এই জিনিসটা আমরা একটু বাঁকা করে, মূল পরীক্ষাতে আমরা একটু বাঁকা করে বা সংখ্যা রেখাকে একটু বাঁকা করে আঁকার চেষ্টা করব। কারণ সংখ্যা রেখাটা এদিকে হচ্ছে প্লাসের মানগুলো থাকে, এদিকে মাইনাসের মানগুলো থাকে। তো এটা আমরা দিয়েছি, এই জিনিসটা সব সময় সব সময় আমাদের চোখে ভাসতে হবে। ঠিক আছে, এইটা যখন আমাদের চোখে ভাসবে তখন আমাদের কাছে ম্যাথ গুলা খুব ইজি হয়ে যাবে। ওকে, এক্স এর মানটা হচ্ছে 4 থেকে ছোট, তাহলে আমরা এটা টার্গেট করলাম। এটা হচ্ছে 4, এক্স এর মানটা হচ্ছে আমার 4, 4 থেকে ছোট। 4 থেকে ছোট মানে হচ্ছে এইগুলা, মানে হচ্ছে 3 2 1 0, -2, -1, -4, এই জিনিসগুলো এদিকে থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মোটা করে ভরাট করে দিই। ঠিক আছে, এবার হচ্ছে আমার এই জিনিসটা আনলিমিটেড পর্যন্ত এটা যেতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখলাম। এক্স এর মানটা হচ্ছে 4 থেকে ছোট, তার মানে 4 থেকে ছোট মানে এই পাশে, মানে 4ও কিন্তু হবে না। 4 থেকে ছোট মানে এই পাশে এগুলো হবে। ঠিক আছে, 4ও কিন্তু এক্স এর মান হবে না। ওকে, এখানে কিন্তু 4ও কিন্তু আমার এখানে আসবে না, 4 এর চেয়ে ছোট, অর্থাৎ এটা এই পাশেই থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, 4 থেকে ছোট। তার মানে 4 থেকে ছোট এটা +3 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, -4 হইতে পারে, -7, -9, অথবা মাইনাস সংখ্যা তো আনলিমিটেড এটা হতে পারে, এটা আনলিমিটেড হতে পারে। ওকে, আনলিমিটেড হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এটার মান 0 হইতে পারে। ওকে ফাইন, 0 হইতে পারে। এটার সংখ্যা রেখা দেখি, এটার মান 3 হইতে পারে। ওকে, এটা 3 হতে পারে। এটার মান -4 হতে পারে, এই যে হ্যাঁ -4 হতে পারে, মানে সবগুলোই হতে পারে। তার মানে উত্তর কত হবে? এটা হচ্ছে উত্তর হবে ক। ঠিক আছে, এই জায়গার এই জিনিসটা আমরা খুব গুরুত্বপূর্ণ, এই স্মার্ট অ্যাপ্রোচটা, এটা সব সময় আমাদের চোখে ভাসতে হবে। ঠিক আছে, এটা যখন আমাদের চোখে ভাসবে তখন আমাদের বীজগণিত এটা আমাদের কাছে খুব একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের মানে চিন্তা শক্তিটা বাড়বে এবং আমাদের পারসেপশনটা আরো ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে ম্যাথ করব। সেটা হচ্ছে 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যায়। ওকে, যেখানে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। 2টা বই যখন ফিক্স থাকবে তখন আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা 2টা বই বা 2টা বলের কথা চিন্তা করতে পারি। যেমন আমরা যদি এখানে দেখি যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা বল নিতে হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা যদি এখানে থাকে, এখানে এটা এখানে ফিক্সড, এটা এখানে ফিক্সড, এটা আছে, তো এটা নড়বে না এখান থেকে। তার মানে কি, এখানে কিন্তু পাঁচটা যেহেতু আছে, যে 5টা বই আমরা বাছাই করবো, এখানে 5টা বই না, তাহলে এখানে বই হয়ে গেল কয়টা? 3টা, কারণ 2টা কিন্তু অলরেডি এখানে ফিক্সড হয়ে গেছে। যেহেতু এটা ফিক্সড হয়ে গেছে সেহেতু এখানে বই আছে কয়টা? 3টা। আর এখানে 12টা থেকে যদি 2টা বই যদি ফিক্সড হয়ে যায়, তার মানে 12টা বই ছিল, টোটাল 12টা বই। 12টা বই থেকে 2টা বই চলে গেছে। ঠিক আছে, 12টা বই থেকে যদি 2টা বই চলে যায়, এখানে বই আছে কয়টা? 10টা। তার মানে আমাদের মূল জিনিসটা দাঁড়াইলো, আমাদের এখানে 10টা বই থেকে কয়টা সিলেক্ট করতে হবে? 3টা। তাহলে এই 10টা বই হচ্ছে এন, আর এটা সিলেক্ট করতে হবে কয়টা? এটা হচ্ছে আর। ঠিক আছে, দেখেন এই দুটো যেহেতু ফিক্স, তাহলে আমরা এই জায়গায় একটা বসাবো, এই জায়গায় একটা বসাবো, এই জায়গায় একটা বসাবো, এই জায়গায় একটা বসাবো, আবার এই জায়গায় একটা বসাবো, এই জায়গায় একটা বসাবো, এই জায়গায় একটা বসাবো, কিন্তু এই দুইটাতে আমরা কখনোই বসাইতে পারবো না, কারণ এই দুইটা আমার ফিক্সড হয়ে গেছে, এটা লক হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখানে যে 12টা বল ছিল বা 12টা বই ছিল, 12টা বই থেকে এখন 10টা বই আছে। আর এখানে 5টা বইয়ের যে জায়গা ছিল, এটার মধ্যে 3টা বই রাখার জায়গা আছে, বা 3টা বই আমি পিক করতে পারবো, 2টা পিক করতে পারবো না, কারণ 2টা অলরেডি ফিক্সড হয়ে গেছে। তো যখনই ফিক্সড হয়ে যাবে তখন এটা লক হয়ে যাবে বা বাদ হয়ে যাবে, এটা আমরা কাউন্ট করতে পারবো না। এই হচ্ছে বিষয়। আমরা যদি সূত্র দিয়ে দেখি, তো সূত্র আমরা গতানুগতিক যে সূত্র আছে এটা দিয়ে আমরা করার চেষ্টা করব। যে এখানে আমার যে সিলেকশন করার ক্ষেত্রে সূত্র হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমরা এটা করতে পারি। তাহলে এখানে n বা সবগুলা রাশি বা সবগুলা সংখ্যা কত? আমার 10 আছে এখানে। তার মানে কত? এখানে আমার 10 ফ্যাক্টোরিয়াল। আর এখানে r এর মান হচ্ছে 3, কারণ এখানে আমি 3 ঘর পর্যন্ত নিব, এখানে 3টা সিলেক্ট করতে পারবো, এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল। n মাইনাস r ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 10 বিয়োগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে এখানে থাকতেছে 10 ফ্যাক্টোরিয়াল। আমরা 10কে আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, কি উল্টা দিক থেকে গুণ হতে যাবে, 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ হতে হবে, যে 9, 8, তারপরে হচ্ছে আমার হচ্ছে যে 7, ঠিক আছে, তারপরে হচ্ছে 6, এভাবে করে আমার এটা গুণ হতে থাকবে, কন্টিনিউয়াসলি গুণ হতে থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে 7 পর্যন্ত আটকে যাব, কেন আটকে যাবো আমরা একটু দেখি।
এখানে 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙতে পারি 3 × 2 × 1, এভাবে আমরা ভাঙতে পারি। তারপরে এখানে হচ্ছে 10 - 3, তার মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, এটা আমি রেখে দিলাম। কেন রেখে দিলাম? কারণ উপরেরটার সাথে আমরা এটা ম্যাচ করাতে পারছি। তাহলে এখানে আমার 7 ফ্যাক্টোরিয়াল, এখানে 7 ফ্যাক্টোরিয়াল আমার কাটা যাচ্ছে। এইখানে হচ্ছে আমি 3 দিয়ে কাটলে হচ্ছে আমার কত হচ্ছে, 3 × 3 = 9, এখানে 3 থাকতেছে। এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে আমার এখানে থাকতেছে কত, 5। তাহলে কত, 5 × 8 কত, 40। 40 হচ্ছে 3, 3 × 4 = 12, তার মানে হচ্ছে 120। বুঝতে পারছি? তাহলে উত্তর হবে কত, 120। ওকে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, যখন এই ফ্যাক্টোরিয়াল করার একটা শর্টকাট অ্যাপ্রোচ দেখবো, যেখানে উত্তর হচ্ছে যে NCR অথবা হচ্ছে 10C, 10C কত, 3। আমরা যে অঙ্কটা করলাম এটা হচ্ছে 10C3। তাহলে 10C3 মানে হচ্ছে, 10C3 মানে হচ্ছে আমি 10টা থেকে 3টা আমি সিলেকশন করব। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে 10টা যেহেতু 3টা সিলেকশন করতে বলছে, এটা শর্টকাটের প্রয়োগ হচ্ছে, এটাকে আমি 3 ঘর পর্যন্ত নিব। ঠিক আছে। আর 3 মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, 3 × 2 × 1, এটা হচ্ছে আমি 3 পর্যন্ত নিব, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে। যখনই বলবে 10C থ্রু, তাহলে হচ্ছে 10 হচ্ছে আমি 3 বার নিব, আর হচ্ছে 3 × 2 × 1 এটাকে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিব। তাহলে এখানে আমি একটু কাটাকাটি করি। 3 দিয়ে হচ্ছে 3, আর 2 দিয়ে হচ্ছে আমার এখানে 5। 3 × 5 = 15, 15 × 8 আমার কত হচ্ছে, 120। আশা করি সবাই বুঝতে পেরেছে। ওকে। এই হচ্ছে বিষয়। অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা যে কোনো চাকরির পরীক্ষাতে, ব্যাংকে পর্যন্ত অঙ্কটা এসেছে, প্রাইমারিতে এসেছে। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, এটা হচ্ছে কাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী আমরা হচ্ছে 12টা থেকে 5টা বই সিলেকশন করতে বলেছে। কিন্তু এখানে বলছে যে 2টা বই এখানে কি সবসময় থাকবে, 2টা বই সবসময় অন্তর্ভুক্ত থাকবে, এই সর্বদা কথাটা বলার কারণে এই 2টা ফিক্সড হয়ে গেছে। তো এই 2টাকে আমরা আর নিতে পারবো না, 2টা এখানে সবসময় ফিক্সড থাকবে 12টা থেকে। তাহলে 12টা থেকে এখানে কি 2টা বল ফিক্সড হয়ে গেছে, বা 2টা বই ফিক্সড হয়ে গেছে। তাহলে 12টা থেকে এখানে আছে কয়টা, 10টা। 5টা থেকে আমার হচ্ছে 2টা ফিক্সড হয়ে গেছে, তার মানে কয়টা আছে, 3টা। তার মানে হচ্ছে 10C3 এটা রয়েছে। 10C3 যে আমি সূত্র নিয়ে করি, হচ্ছে n ফ্যাক্টরিয়াল n - r ফ্যাক্টরিয়াল। এখানে n মানে হচ্ছে সবগুলা রাশি, এখানে এই যে আমরা বলেছিলাম যে এখানে n মানে হচ্ছে গিয়ে কি, সবগুলা রাশি। আর এখানে হচ্ছে গিয়ে কি, আর মানে হচ্ছে যে কয়টা আমাকে হচ্ছে গিয়ে কি রিকোয়ার্ড, বা হচ্ছে যে কয়টা আমার হচ্ছে যে টার্গেট করেছি আমরা নিব, সেই বিষয়গুলো আমরা। তাহলে হচ্ছে 10C3 মানে হচ্ছে আমার 10টা থেকে আমি 3টা নিব, 10টা থেকে আমি যদি 3টা নিই, তাহলে হচ্ছে আমার এখানে কি হচ্ছে, যেটা আমি তিন তিন ঘর পর্যন্ত নিব, 10 × 9 × 8, আর এখানে 3 × 2 × 1, এভাবে আমরা করছি। কাটাকাটি করলে হচ্ছে 120। এই হচ্ছে বিষয়। ওকে। এটা খুব সুন্দর করে খাতায় তুলেন, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আলোচনা করব যে জ্যামিতি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, জ্যামিতি যখনই করব তখনই হচ্ছে আমরা খুব সুন্দর করে একটা স্কেচ আঁকবো, বা মাথায় এটা ব্রেনে চিন্তা করব, অথবা হচ্ছে একটা রাফ আমরা খসড়া এঁকে ফেলবো, তাহলে আমাদের জন্য জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে। তো আমাদের এই জ্যামিতির ক্ষেত্রে দেখি যে 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 কোনো চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলা হয়। এইখানে একটা জিনিস খেয়াল করবে, যেখানে কেবল কথাটা বলছে, কেবল দুইটা বিপরীত বাহু এবং হচ্ছে কি কি পরস্পর সমান্তরাল, এখানে দুইটা শর্ত দিয়েছে। আচ্ছা, এখানে আমি যদি দেখি যে চতুর্ভুজ কি, 4টা বাহু দ্বারা ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, রম্বস একটা চতুর্ভুজ, সামান্তরিক একটা চতুর্ভুজ, তাহলে সবগুলো কিন্তু চতুর্ভুজের মধ্যে পড়তেছে। ঠিক আছে। তো চতুর্ভুজ মানে কিন্তু এটা বিস্তারিত বললে, আর স্পেসিফিক্যালি বললে যে রম্বস, এখানে 4টা বাহু থাকবে কিন্তু কোনগুলা বাহুতে 4টা সমান থাকবে কিন্তু কোনগুলা অসমান থাকবে, অসমকোণ থাকবে। তো এটা একটা বিষয়। তাহলে এটা রম্বস না। আবার যদি সামান্তরিক বলি, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহুগুলা কি হবে, সমান্তরাল হবে, কিন্তু বিপরীত বাহুগুলা সমান হবে না, প্রত্যেকটা বাহু সমান হবে না, তাহলে এটা সামান্তরিক। কিন্তু যখন আমরা ট্রাপিজিয়ামের কথা বলবো, ট্রাপিজিয়ামের কথা বললে দুইটা বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু অন্য দুইটা বাহু কি সমান্তরাল হবে না, জাস্ট দুইটা বাহুই সমান্তরাল হবে, বাকি দুইটা বাহু সমান্তরাল হবে না, এবং 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। এটা একটা চতুর্ভুজ, ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ। ওকে। এটা হচ্ছে দুইটা বাহু, কেবল দুইটা বাহু সমান্তরাল, এই যে দুইটা বাহু সমান্তরাল হয়েছে, পরস্পর সমান্তরাল, তাহলে এটাকে কি বলা হয়, ট্রাপিজিয়াম বলা হয়। খুবই সিম্পল, এখানে সংজ্ঞাটা চলে এসেছে। ওকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো এটা জিনিস দেখি, একটি ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 0 হলে ক্ষেত্রটি কত হবে। ওকে।
তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে উচ্চতা। ঠিক আছে, আমরা যখন দেখবো যে আমরা 3D কথাটা বলবো, ঠিক আছে, 3D আমরা যদি একটা বিন্দুর কথা বলি তাহলে এটার কোনো কি অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নাই। আমরা যদি একটা রেখা বলি, এটার হচ্ছে আপনার দৈর্ঘ্য আছে কিন্তু এটার প্রস্থ নাই এবং উচ্চতাও নেই। কিন্তু যদি আমরা একটা 3D অবজেক্টের কথা বলি, ঠিক আছে, এখানে কোনো 3D অবজেক্টের কথা বলি, ঠিক আছে, তাহলে এটা কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং কি, এই যে দৈর্ঘ্য আছে এবং এদিক দিয়ে প্রস্থ আছে এবং এটার কি উচ্চতাও আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো 3D বা তিনটা ডাইমেনশন থাকবে। কিন্তু যখন আমার এখানে বলছে এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে কিন্তু উচ্চতা শূন্য, আমার এটা দুইটা ডাইমেনশন আছে, একটা ডাইমেনশন নাই। ওকে, আর তিনটা ডাইমেনশন থাকলে এটাকে বলা হয় 3D। ওকে, খুবই সিম্পল। ওকে, তাহলে আমরা যদি বলি বিন্দুর কথা বলি, এটার কোনো অবস্থান নাই, কোনো ডাইমেনশন নাই। যদি আমরা একটা রেখার কথা বলি, তো শুধু একটা দৈর্ঘ্য আছে, মানে একটা ডাইমেনশন আছে। আমরা যদি একটা চতুর্ভুজের কথা বলি, ঠিক আছে, তাহলে এটার হচ্ছে কি কি যে দুইটা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটা ঘনবস্তুর কথা বলি, তখন এটা তিনটা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তখন এটা হচ্ছে ত্রিমাত্রিক। আর আমরা যখন বলবো যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা নাই, তখন এটা হচ্ছে দ্বিমাত্রিক, বা হচ্ছে এটাকে বলা হয় 2D বা টু ডাইমেনশনাল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছে। বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে আমার হচ্ছে 4 মিটার হলে কর্ণ কত মিটার হবে? ওকে, বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে আপনার 4 মিটার, তাহলে এটার কর্ণ কত হবে? বর্গক্ষেত্রের একটা বাহু, তো আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, এরকম একটা বর্গক্ষেত্র আঁকলাম। তাহলে একটা বাহু হচ্ছে আমার 4 মিটার, তাহলে এটার কর্ণ কত হবে? আমরা জানি যে এটার ক্ষেত্রে একটা সূত্র আছে, যে এটার বাহু যদি এ হয়, বাহু যদি এ হয়, বাহু যদি এ হয়, তাহলে কর্ণ হবে A√2। তাহলে এটার বাহু যদি আমার হচ্ছে প্রত্যেকটা যদি বাহু যদি আমার 4 হয়, তাহলে এটা হবে কত, 4√2, উত্তর হচ্ছে 4√2। ওকে, আচ্ছা, একইভাবে এই জিনিসটা অরিজিনালি আসছে কোত্থেকে, আমরা এটা একটু দেখবো। এই জিনিসটা অরিজিনালি আসছে একটা পিথাগোরাসের উপপাদ্য থেকে। ওকে, পিথাগোরাসের দুইটা বাহু সমান, এটাও এ, এটাও এ, তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে কি কি। আমরা এটার জন্য আগের একটা অঙ্ক দেখি। এই যে এই জিনিসটা চলে আসছে, আমরা একটু মনোযোগ দিই। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, যে পিথাগোরাসের যে ট্রিপলেটটা আছে সেখানে আমরা দেখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা যদি আমি সি ধরি, এটা যদি আমি বা এটা আমি ধরলাম হচ্ছে এ বি, এ এটা হচ্ছে বি, তার মানে হচ্ছে আমার অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে গিয়ে কি ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। ওকে, তাহলে সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমি যে পিথাগোরাসের উপপাদ্য, মানে এটার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, এটার উপর যদি আলাদা একটা বর্গক্ষেত্র আঁকি, এটার উপর যদি আমরা আলাদা একটা বর্গক্ষেত্র আঁকি, ঠিক আছে, এই জিনিসটা টোটালি হচ্ছে কি কি এই এই এইটার এইটার যে ক্ষেত্রফল আছে এক, এই দুইয়ের ক্ষেত্রফল আছে, এই তিনের যে ক্ষেত্রফল আছে এটার কি সমান হবে, এই দুইটার যোগফল এটার কি হবে, সমান হবে। এই হচ্ছে পিথাগোরাসের ট্রিপলেট বা পিথাগোরাসের উপপাদ্য। তো সেই ক্ষেত্রে আমরা কিছু সূত্র মনে রাখি। তো সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই বাহুটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা অলওয়েজ কি হবে, 5 হবে। ওকে, তার মানে একইভাবে আমরা যদি একটু চিন্তা করি, যে অতিভুজ 5 দেওয়া আছে, তাহলে একটা বাহু 3 দেওয়া আছে, তাহলে অপর একটা বাহু কি অটোমেটিক্যালি কি হবে, 4 হবে। একইভাবে তাহলে একটা বাহু যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা কত হবে, 5। এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে অতিভুজটা কি হবে, 13। একইভাবে এটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তো দুইটা বাহু যদি সমান হয়, তাহলে আরেকটা কি হবে, x√2। এই জিনিসটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেবল হবে। একইভাবে একটা বাহু যদি এক্স হয়, এটা যদি x√3 হয়, তাহলে এটা হবে কত, 2x। এটা হচ্ছে 30, 60, 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে বাহুগুলোর রেশিও। এটাকে খুব সুন্দর করে লিখে রাখি, এটা হলো বাহুগুলোর অনুপাত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এটা পরীক্ষায় প্রায় আসে, এবং এটা ত্রিকোণমিতি পরিমিতির অঙ্ক করার ক্ষেত্রেও আপনারা হচ্ছে পিথাগোরাসের যে হিসাবটা আছে, যে এই বর্গক্ষেত্রের যে হিসাব আছে, এটা বের না করে আপনারা সরাসরি এইভাবে উত্তরটা বের করে ফেলতে পারেন। জাস্ট এই ট্রিপলেট গুলো খাতায় লিখে রাখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরের টপিকে চলে যাচ্ছি। তো এখন আমরা কিছু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের ম্যাথের ক্ষেত্রে, যে ওরিয়েন্টেশনের ক্ষেত্রে, যে ম্যাথে আমরা মূলত ভালো করতে পারছি না কেন, এটার কারণটা কি হতে পারে। এটার কারণগুলো হতে পারে এরকম,
যে প্রথমত যে আপনার সিলেবাস বা কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝতে না পারে বা গুরুত্বটা বুঝতে না পারে, যে হচ্ছে প্রায়োরিটি যেটা আছে, যে প্রায়োরিটিটা আমরা সেট করতে পারি না, যে কোনটাতে আমি বেশি প্রায়োরিটি দিব, কোনটাতে কম প্রায়োরিটি দিব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা, আমরা হচ্ছে এখানে পর্যাপ্ত মডেল টেস্ট না দেয়া। ঠিক আছে, পর্যাপ্ত মডেল টেস্ট না দেয়া এবং হচ্ছে যে পর্যাপ্ত প্র্যাকটিসের অভাব থাকা। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে বই ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা, একটা বই ভালোভাবে শেষ না করা। ঠিক আছে, আপনার কবিগুরু রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আরম্ভ করি কাজ করি না। তো আমরা হচ্ছে যে কোনো একটা টপিক ধরে আমরা এটা প্রপারলি শেষ করি না, প্রপারলি ফিনিশ করতে হবে। ঠিক আছে, তো আমাদের যে যে বইগুলো আছে বা আমাদের যে বইগুলো আছে বা যে কোনো একটা শীট আছে, এটা ধরে আপনারা পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করবেন, একটা বই খুব ভালো করে শেষ করবেন। আমাদের যে লেকচার শিট গুলো আছে বা ক্লাসের যে পিডিএফ গুলো দেওয়া হবে, শিট গুলো দেওয়া হবে, এই জিনিসগুলো খুব সুন্দর করে শেষ করে ফেলতে হবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের যে সমাধানটা কি হতে পারে আমরা একটু দেখি। আমাদের ক্ষেত্রে এখানে সমাধানটা কি হবে আমরা একটু দেখি, আমাদের কি করণীয়। তাহলে আমাদের এখানে যে জিনিসটা করতে হবে, আমরা হচ্ছে যে একটা বই বা একটা টপিক খুব সুন্দর করে আমাদের কি করতে হবে, ফিনিশ করতে হবে, প্রপারলি ফিনিশ করতে হবে। তারপরে হচ্ছে পর্যাপ্ত মডেল টেস্ট দিতে হবে, কারণ মডেল টেস্ট না দিলে পরীক্ষার হলে যে অঙ্কটা মিলবে না। এবং আপনারা দুইটা অ্যাপ্রোচে করতে পারেন, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা মিনিমাম অঙ্ক করবেন, অথবা প্রতিদিন হচ্ছে 10টার বেশি, মিনিমাম 10টা প্রতিদিন অঙ্ক করতে হবে। মানে প্রতিদিন কোনোভাবেই মিস করা যাবে না, যে প্রতিদিন রেগুলার ম্যাথ করতে হবে। ঠিক আছে, আরো একটা বিষয় হচ্ছে যে আপনার যে বিষয়গুলো আছে, যে আমাদের বই বা হচ্ছে যে আমাদের যে শিট গুলো আছে, এগুলা প্রপারলি শেষ করবেন। এবং যে কোনো কোর্স বা হচ্ছে যে কোনো টিচারের কোর্স যদি করেন, এটা খুব ভালো। তো আমাদের যে কোচিং আছে, এটা যখন আপনারা প্রপারলি করবেন, এটার আমাদের যে ক্লাসগুলো আছে এগুলো একটু লিখে 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 প্রপারলি শেষ করবেন, এবং হচ্ছে পারলে নোট করে ফেলবেন। এবং একটা ক্লাস 2 বার 3 বার করে করার চেষ্টা করবেন। সময় থাকলে একটা ক্লাস, যে আমাদের যে লাইভ ক্লাসগুলো আছে, এগুলো 2 বার 3 বার করে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমরা একটু নিব, যদি কোনো হ্যাঁ, রাবেয়া, তারপর হচ্ছে মোজাম্মেল ভাই আছেন, তারপর হচ্ছে ইয়াসমিন আপু আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো নিব। আর যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। দূর করো গণিত ভীতি, বেকারত্বের হবে ইতি। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনা এই পর্যায়ে শেষ। তো আমরা কিছু জিনিস দেখব, যে আমাদের ইতোমধ্যে যে প্রাইমারির হচ্ছে যে আহ, শিক্ষক নিবন্ধন, তারপর হচ্ছে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিশাল বড় একটা সার্কুলার আসতেছে, তো এটা একটা সুবর্ণ সুযোগ। বাট আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে এটা অনেক বড় একটা সমস্যা। তো নিজেকে প্রস্তুত করার জন্য এবং আমাদের যে পরবর্তী কোর্সগুলো আছে, এগুলোতে আপনারা যুক্ত হতে পারেন। তো আমাদের এখানে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে পারেন, অথবা আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে সেখানেও ভর্তি হতে পারেন। আমাদের এখানে যে কোর্সের মধ্যে যেটা থাকবে, আমাদের হচ্ছে একটা লেকচার বুক পুরোপুরি থাকবে, এবং আমাদের মোট লেকচারের সংখ্যা 60টি থাকবে। এছাড়াও আমাদের ম্যাথের ক্ষেত্রে যে কোনো সময় দরকার হলে আপনারা স্পেশাল লাইভ ক্লাস পাবেন। তারপরে হচ্ছে যে সর্বমোট ক্লাস থাকবে হচ্ছে যে আমার 90টি ক্লাস থাকবে। এখানে রিভিউ ক্লাস থাকবে, ক্লাস টেস্ট থাকবে, রিভিউ ক্লাস থাকবে 20টা। তারপরে হচ্ছে আমাদের এখানে অ্যাসেসমেন্ট টেস্ট হবে 10টা। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ধরে এটা বেস ধরে আপনার সিলেবাসটা কমপ্লিট করবে। সাবজেক্ট ফাইনাল, আমি সবসময় গুরুত্ব দিই, সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো দিয়ে আমি যখন পরীক্ষা দিতাম, তখন এইটাকে টার্গেট করে আমি আমার বইটা শেষ করতাম। সাবজেক্ট ফাইনাল হচ্ছে যে আপনার যে পুরা যে বইটা আছে, এটাকে 3টা 4টা ভাগে ভাগ করে আপনি পরীক্ষা দিবেন, একটা একটা করে পার্ট আপনারা শেষ করে ফেলবেন, একটা একটা করে পার্ট শেষ করবে, পরীক্ষা দিয়ে ফেলবেন, তাহলে এই বইটা প্রপারলি ফিনিশ হবে। তারপরে হচ্ছে মডেল টেস্ট, আপনারা যদি এই মডেল টেস্টটা 10টা মডেল টেস্ট যদি প্রপারলি দেন, এখান থেকে প্রশ্ন কতটা কমন আসলে সেটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এটার মাধ্যমে আপনার হচ্ছে যে যে আইডিয়া, যে পারসেপশন একটা তৈরি হবে, একটা পারসেপশন তৈরি হবে, যে সঠিক উত্তর দেওয়ার যে একটা পারসেপশন তৈরি হবে, এটা দরকার। এবং হচ্ছে ভুল যে হওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এর মাধ্যমে আপনার 10টা মডেল টেস্টের মাধ্যমে আপনারা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা আপনারা প্রপারলি শিখতে পারবেন। এই জন্য আমি আশা করব যে এটা খুব সুন্দর করে, এবং অবশ্যই যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করার চেষ্টা করুন। এবং আপনার যেই সাবজেক্টে উইক, এই ক্লাসগুলো 2 3 বার করে করার চেষ্টা করুন, এবং অবশ্যই শুরু থেকে নোট করে পড়বেন। ঠিক আছে, একবার পড়বেন, যে প্রপারলি পড়বেন, যাতে হচ্ছে এটা প্রপারলি শেষ হয়ে যায়। ঠিক আছে,
আশা করি আমাদের যে পেজের অন্যান্য ভিডিওগুলো আছে, লাইভ ক্লাসগুলো আছে, সেগুলা নিয়মিত দেখার চেষ্টা করবেন, কমেন্টস করবেন, এবং হচ্ছে অবশ্যই অবশ্যই খাতায় তুলবেন, না হলে আপনারা মূল পরীক্ষাগুলোতে বা হচ্ছে অন্যান্য যে ক্লাসগুলো হয় তখন এটা প্রপারলি আপনাদের হচ্ছে কাজে আসে না। তো এটাকে লাইভ ক্লাস থেকে বা অনলাইন ক্লাস থেকে ম্যাক্সিমাম ইউটিলিটি পাওয়ার জন্য সবসময় যেটা করতে হবে, যে আমাদের যে লাইভ ক্লাসগুলো আছে এটার মাধ্যমে আপনার হচ্ছে সে লিখে লিখে ক্লাসগুলো করতে হবে। যখন আপনারা লিখে লিখে ক্লাসগুলো করবেন তখন এটা আপনার জন্য খুব ইফেক্টিভ হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টসে জানাবেন আপনার কোন ধরনের ক্লাস চান, যে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।